আমাদের আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। এবং আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইভ এই কারণে, মানে আজকের লাইভটির একটি বিশেষ গুরুত্ব আছে। আমাদের এই অ্যাফোরিজম 9 নাম্বার অ্যাফোরিজম থেকে সত্যিকার অর্থে একটি হোমিওপ্যাথির অত্যন্ত মৌলিক একটা কনসেপ্ট শুরু হতে যাচ্ছে। মৌলিক একটা কনসেপ্টের আলোচনা এবং বিশেষ গুরুত্বপূর্ণ, আসলে যা হোমিওপ্যাথি বানিয়েছে বলতে গেলে, যে কারণে হোমিওপ্যাথি স্বতন্ত্র এবং সবার থেকে আলাদা চিকিৎসা ব্যবস্থা, একই সাথে খুবই মৌলিক গভীর চিকিৎসা ব্যবস্থা, এবং একই সাথে যে কারণে বছরের পর বছর, যুগের পর যুগ একটি বিতর্কিত ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়েছে, তা হচ্ছে হোমিওপ্যাথির ভাইটাল ফোর্স যে তত্ত্বটি রয়েছে, ভাইটালিস্টিক যে তত্ত্বটি রয়েছে, সেই তত্ত্বের আলোচনা আজকে শুরু হলো। এবং এটা এমন একটি আলোচনা, আমাদের হোমিওপ্যাথগণ খুব উচ্চ স্বরে বলেন ভাইটাল ফোর্স আমরা মানি, আমরা ভাইটাল ফোর্স খুব গুরুত্ব বহ মনে করি। ভাইটাল ফোর্সের ব্যাপারে তাদের বক্তব্য সবসময়ই সাংঘাতিক উচ্চ স্বরে ইতিবাচক। অনেকে প্রবন্ধ নিবন্ধ লিখে ফেলেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে ভাইটাল ফোর্সকে সাধারণভাবে বেশিরভাগ চিকিৎসা ক্ষেত্রে পরিত্যাগ করে। শুধু তাই না, আমাদের মধ্যে এমনও বিশাল সংখ্যক হোমিওপ্যাথ রয়েছেন যারা ভাইটাল ফোর্স তত্ত্বটিকে স্বীকৃতি দিতে চান না, কিংবা মুখে মুখে স্বীকৃতি দিলেও আদতে তাদের কাজে দেখা যায় ভাইটাল ফোর্সের বিরোধিতা করেন। চিকিৎসা ক্ষেত্রে তারা ভাইটাল ফোর্সকে পরিত্যাগ করে বিভিন্ন খামখেয়ালি তত্ত্বের ভিত্তিতে তাদের চিকিৎসা পরিচালনা করেন। এই ভাইটাল ফোর্সকে বুঝতে না পারলে আসলে হোমিওপ্যাথিকে বোঝা যায় না, এবং ভাইটাল ফোর্সকে বুঝতে না পারলে আমরা যে মায়াজমের কথা বলি তাকেও বোঝা যায় না। এবং ভাইটাল ফোর্সকে না বুঝতে পারার কারণে বিভিন্ন অ্যালোপ্যাথিক বা বস্তুবাদী আইডিয়া মায়াজমের ক্ষেত্রটিতে তারা প্রবেশ করিয়েছেন, এই ধারণা সবার মধ্যে বিরাজমান রেখেছেন এবং বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি করেছেন। আপনারা দেখবেন যে ওই কিছু অর্গানন আছে, বিশেষ করে হরিমোহন চৌধুরীর যে অর্গানন আছে, সেখানে এই ভাইটাল ফোর্সের বেশ শক্তিশালী বিরোধিতা করা হয়েছে, তীব্র বিরোধিতা করা হয়েছে এই ভাইটাল ফোর্স তত্ত্বটি। মানে এটাকে সাইন্টিফিক নয়, এটা এটা ঠিক হোমিওপ্যাথির সাথে যায় না, হানি ব্যান্ডের সাথে মানানসই নয়, এই ধরনের বিভিন্ন বক্তব্য প্রদান করা হয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে। আমরা আগে অ্যাফোরিজমটা একটু চোখ বোলাবো, এবং সেই অ্যাফোরিজমের কথার পরিপ্রেক্ষিতে আমরা ধীরে ধীরে আজকে এই গুরুত্বপূর্ণ মহাতত্ত্ব আমি বলবো। এবং এই ভাইটালিস্টিক অ্যাপ্রোচ হচ্ছে হোমিওপ্যাথির খুব মৌলিক ভিত্তি, খুব মৌলিক প্রিন্সিপালের একটি। আপনি যদি এই ভাইটাল ফোর্স তত্ত্বটিকে, বা যাকে ভাইটাল প্রিন্সিপাল বলেছেন হানিম্যান ষষ্ঠ সংস্করণে, এর একটা কারণও আছে, আমি সেটাও যথাপ্রসঙ্গে আলোচনা করব। যদি এই তত্ত্বটিকে বাদ দিয়ে হোমিওপ্যাথিকে চিন্তা করা হয়, তাহলে আপনি হাইপোটেনসিভ থিওরি, মানুষের রোগতত্ত্ব এবং আরোগ্য তত্ত্বের থিওরি, এই সমস্ত কিছুকে ভিন্নভাবে সাজাতে হবে। হানিম্যান যেভাবে দিয়েছেন, এই সমস্ত কিছুকে পরিত্যাগ করে নিজের মতো করে বানিয়ে নিতে হবে। কাজেই এই অ্যাপ্রোচ বা এই প্রিন্সিপালস, ভাইটাল প্রিন্সিপাল ছাড়া, এই ভাইটালিস্টিক অ্যাপ্রোচ ছাড়া হোমিওপ্যাথিকে, হানিম্যানের হোমিওপ্যাথিকে কল্পনা করা যায় না। এক কথা, যারা এর বিরোধিতা করবেন বা ভাইটাল অ্যাপ্রোচকে মেনে নিতে যাদের কষ্ট হবে, তারাও একটা হোমিওপ্যাথি তো অবশ্যই করতে পারেন, তবে সেটা তাদের নিজস্ব তৈরিকৃত হোমিওপ্যাথি, সেটা হানিম্যানের হোমিওপ্যাথি নয়। এবং এটা আমার এই দাবিটি আমার নিজের করা দাবি নয়, আপনার অর্গাননের প্রতিটি পরতে পরতে এই দাবির সত্যতাটি দেখতে পাবেন। তো আমরা আজকে অ্যাফোরিজমটাতে একটু চোখ বুলাবো, তারপর আমরা এর আলোচনার প্রসঙ্গটিতে যাব। আমরা দেখব যে কি অভূতপূর্ব কাজ হানিম্যান করেছিলেন এবং তার এই আইডিয়াটা কতটুকু সুচিন্তিত
কর্ম পদক্ষেপ ছিল, এবং তারপর এই ভাইটাল ফোর্সের মানেটা কি, আধুনিক বিজ্ঞান কি বলে ভাইটাল ফোর্স সম্বন্ধে, এবং এটা কতটুকু যৌক্তিক, এবং এটা ছাড়া আমাদের চিন্তা ভাবনা কতটা অসম্পূর্ণ, এই সমস্ত বিষয়গুলোতে আজকে আমরা দেখার চেষ্টা করব। তো সর্বপ্রথম 9 নম্বর অ্যাফোরিজমে হানিম্যান কি বলছে সেটা আগে আমরা একটু চোখ বুলিয়ে নিই। আমি আগে 9 নম্বর অ্যাফোরিজমটা পড়ছি, এবং তারপরে সাথে সাথে আমার মতো করে আমি আপনাদের সামনে অনুবাদটাও প্রেজেন্ট করছি। 9 নম্বর অ্যাফোরিজমের মূল কথা হচ্ছে, ইন হেলথ মানে সুস্থ অবস্থায়, দ্য লাইফ ফোর্স জীবনী শক্তি কিপ অল পার্ট অফ দ্য অর্গানিজম ইন হারমোনি। অর্থাৎ সুস্থ অবস্থায় আমাদের অর্গানিজম তার সমস্ত অংশকে একটা একটা সমন্বিত অবস্থায় ধরে রাখে বা সংরক্ষণ করে। এটা হচ্ছে মূল কথা, এই অ্যাফোরিজমটার মূল বক্তব্য হচ্ছে এটা। এবং সেখানে বিস্তারিত তিনি কি বলছেন, ইন দা হেলদি হিউম্যান স্টেট, অর্থাৎ সুস্থ মানবীয় অবস্থাটিতে, মানব দেহের সুস্থ অবস্থাতে, দ্য লাইফ ফোর্স, অর্থাৎ স্পিরিট লাইক বলতে হানিম্যান সুস্পষ্ট ভাবেই, মানে এটা অস্বীকার করার উপায় নেই যে হানিম্যান আল্লাহ বিশ্বাস করতেন, ঈশ্বরে বিশ্বাস করতেন, তিনি ধার্মিক ব্যক্তি ছিলেন, তার মধ্যে ফিলোসফি ছিল, এগুলো অস্বীকার করার উপায় নেই। এবং তিনি এখানে বলছেন ঠিক আত্মা বলছেন না, বলছেন আত্মার মতো। এবং আমি একটা জায়গায় যদি লিখছেন হানিম্যান, তাহলে এটা অশরীরী, অভৌত, অপার্থিব, অবস্তুগত, এই সব শব্দ দিয়ে অনুবাদ করতে পারতাম, কিন্তু হানিম্যান বারবার জার্মান ভাষায় এত সুস্পষ্ট ভাবে এটা বলতে চেয়েছেন যে অস্বীকার করার উপায় নেই যে আত্মার মতো একটা আত্মা, যেমন অশরীরী, অভৌত, অবস্তুগত, এরকম একটা শক্তি, যাকে ব্র্যাকেটে হানিম্যান উল্লেখ করেছেন অটোক্রেসি বলে। এগুলো আমাদের বুঝে নিতে হবে একটু। আপনি যদি এই অ্যাফোরিজমকে অবহেলা করেন, আপনি হোমিওপ্যাথির সত্যিকারের ধারণা, সত্যিকারের যে কনসেপ্ট, এটা আপনি আসলে বুঝতে পারবেন না। একদম বাস্তব কথা, আপনাকে সারা জীবন হাতড়ে বেড়াতে হবে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি ছাড়া যে কনসেপ্ট গুলো আছে সেগুলো নিয়ে আপনাকে সময় কাটাতে হবে। তো কাজেই, এবং শেষ পর্যন্ত হোমিওপ্যাথির যে সুফল আছে আপনার নিজের ক্ষেত্রে এবং রোগীদের ক্ষেত্রে, তা কখনোই আপনি পৌঁছে দিতে পারবেন না। প্রথমে আপনার মনে হতে পারে যে এটা একটা তত্ত্ব কথা, এটাকে গুরুত্ব দেওয়ার কি দরকার, বা এটাকে নিয়ে এতটা মনোযোগ প্রদান করা কি দরকার, এটা একটা ফিলোসফিক্যাল ভিউ। না, এটা শুধু একটা ফিলোসফিক্যাল ভিউ নয়। দেখুন, এটা একটা বাস্তব সত্য, একটা ফ্যাক্ট না হলে হানিম্যান আসলে এই প্রসঙ্গটিতে এভাবে আনতেন না। কেন, আমি আরেকটু বিস্তারিত বলছি ব্যাপারটি। আমাদের অনেকের কাছেই মনে হতে পারে বা মনে হয়, যেগুলো লেখা হয় বিভিন্ন জায়গায়, যে ভাইটাল ফোর্স একটা ফ্যান্টাসিমূলক আইডিয়া, যে একটা ফ্যান্টাসি, এটা সায়েন্স নয়, এটা একটা ফ্যান্টাসি। নো, নেভার, এটা কখনোই ফ্যান্টাসি নয়। হ্যানিম্যান, আমরা আমরা মানুষ, আমরা যখন চিকিৎসা করি ক্লাসিক্যাল ওয়েতে, প্রপার ওয়েতে, আমরা যখন হোমিওপ্যাথিক প্রিন্সিপালস গুলোকে অ্যাপ্লাই করতে যাই, আমাদের কি কি ভাবতে হয়, কোন ওষুধটা দেব, কেন দেব, তার জীবনের কোন জায়গায়, তার মন, তার আবেগ, তার চেতনার কোন জায়গায় কি ধরনের বিকৃতি এসেছে, কি ধরনের বিচ্যুতি এসেছে, কি ধরনের ডিস্টর্টেড বা পারভার্টেড কন্ডিশন সৃষ্টি হয়েছে, আমাদের ভাবতে হয় যে এই ব্যক্তিটির মধ্যে কি পরিমাণ প্রাণশক্তি বিদ্যমান। আপনি দেখবেন যে একজন ব্যক্তি খুব ভালো খাবার খাচ্ছে, ভালো ফ্যামিলিতে জন্ম হয়েছে, হ্যাঁ, সচেতন ফ্যামিলি, সবকিছু ঠিক আছে, কিন্তু দেখবেন যে অপুষ্টিতে ভুগছে, তার মধ্যে শারীরিক শক্তি যতটুকুই থাকুক, মেন্টাল ক্ল্যারিটি নেই, কিংবা তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সে সুসমন্বিত ভাবে ব্যবহার করতে পারে না, তার চোখের দৃষ্টিশক্তি কিংবা হাতের আঙ্গুলগুলোর সূক্ষ্ম ব্যবহারের ক্ষমতা নেই, তাকে যদি কোনো কিছু শেখাতে যাওয়া হয় তার মনে আচ্ছন্নতা থাকে, কনসেন্ট্রেশন করতে পারে না। তার শারীরিক শক্তির কিন্তু অভাব নেই, তার শারীরিক শক্তির কিন্তু অভাব নেই, কিন্তু আপনি দেখবেন যে তার সমন্বয়ের বিরাট অভাব, কিংবা সে কোপ আপ করতে পারে না, একটা ভিন্ন পরিবেশে গেলে অসুস্থ হয়ে যাচ্ছে,
কোন একটা অল্প পরিশ্রমে কাতর হয়ে যাচ্ছে, বাতাসের দমকা বাতাস লাগলো তো সাথে সাথে তার মধ্যে বিভিন্ন ধরনের সিমটমস অ্যারাইজ করছে। এই যে এই যে বিভিন্ন ধরনের প্রবলেম আপনি দেখতে মানে হচ্ছে, তার কিন্তু শারীরিক শক্তি যথেষ্ট থাকা সত্ত্বেও এমন একটা কিছুর অভাব তার মধ্যে রয়েছে। আমরা আগে এই ব্যাপারটি বুঝে নেব, অটোক্রেসি কেন হানিম্যান বললেন। এমন একটা কিছুর অভাব তার মধ্যে রয়েছে, যে অভাবটির দরুন সে তার সমন্বিত কার্যক্রম ঠিকভাবে পরিচালিত করতে পারছেন না। এটা ঠিক শারীরিক শক্তির মতো কোনো শক্তি নয়। এটাকে প্রথমে হানিম্যান বললেন ফোর্স, এক ধরনের শক্তি তো বটে, যা গতিশীল, যা সক্রিয়, যা জীবন্ত। শুধু সে জীবন্ত তাই নয়, সে আমাদের জীবন্ত রাখে, সে আমাদের সমস্ত অর্গানকে পরিচালনা করে, আমাদের আমাদের সমস্ত অর্গানকে সুসমন্বিত রাখে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? এমন একটা অদৃশ্য শক্তি যাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যা ছাড়া আমাদের অর্গান গুলো ঠিক মতো, দুইজন ব্যক্তি ধরুন, আপনি কল্পনা করুন, একজন ব্যক্তির সমস্ত অর্গান ঠিক মতো কাজ করছে, একজন ব্যক্তির করছে না। দুজনেরই শক্তি ধরুন সমান, তাহলে এখানে দ্বিতীয় আরেকটি শক্তির উপস্থিতি আমরা বুঝতে পারছি, যে শক্তিটি অভাবে সেই ব্যক্তির, দুর্বল ব্যক্তি অর্থাৎ যার অর্গান গুলো ঠিক মতো কাজ করছে না, তার শক্তি যদি অন্য ব্যক্তির চাইতে বেশিও হয়, তবুও সে অক্ষম। তার মন, তার আবেগ, তার শরীর, এই সমস্ত কিছু সুসমন্বিত নেই, তার ভাইটাল অর্গান গুলো সুসমন্বিত নেই। আপনি কি প্রচুর শক্তিশালী অসুস্থ মানুষ দেখেননি? তাহলে তার এই শারীরিক শক্তির সাথে অন্য আরেকটা শক্তি যা আমাদের এই অর্গানকে, এটাকে যদি আমি উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আপনার আরেকটু সহজে হয়তো বুঝতে পারবেন। আমাদের হার্ট সমস্ত শরীরে তার আর্টারির মাধ্যমে রক্ত সঞ্চালন করে। আমাদের প্রতিটি কোষে কোষে আর্টারিয়ালস এর মাধ্যমে রক্ত পাঠিয়ে দেয়, আবার ভেনাস সিস্টেমের মাধ্যমে সেই রক্ত আবার ফেরত আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হার্ট তার নিজে কিন্তু আমাদের সার্কুলেশন সিস্টেমের মাধ্যমে সমস্ত শরীর রক্তের একটা সঞ্চালন প্রক্রিয়া বহাল রেখেছে। কিন্তু সেই হার্টেরও আবার করোনারি আর্টারি আছে, অর্থাৎ সেখানেও রক্ত সঞ্চালন হয়, তাকেও রক্ত পেতে হয় তার কার্যক্রমকে পরিচালনা করতে। আমাদের শরীরে তো শক্তি আছে, কিন্তু এই সমস্ত ভাইটাল অর্গান, সমস্ত কিছুকে ঠিকমতো পরিচালনা করার জন্য একটি ভিন্ন শক্তি আমাদের দরকার হয়। এই ভিন্ন শক্তি কি আপনি শুধু আপনার শরীরেই দেখতে পান? আমার একটা কোশ্চেন, দেখুন তো একটু লক্ষ্য করে। অ্যাকচুয়ালি সমস্ত বিশ্ব কি একটি নিখুঁত শৃঙ্খলায় চলছে না? এই যে সূর্য, পৃথিবী আমাদের সূর্যের চারপাশে আবর্তিত হচ্ছে, সূর্য তার নিজ কক্ষপথে আবর্তিত হচ্ছে, চন্দ্র পৃথিবীকে ঘিরে আবর্তিত হচ্ছে, এই যে মহাবিশ্ব ইউনিভার্স, এই যে গাছ লতা পাতা ফুল ফল মাধ্যাকর্ষণ শক্তি, এই যে সাব অ্যাটমিক এনার্জি, ইলেকট্রন প্রোটন নিউটন, সর্বত্র কি আপনি একটি মহা শৃঙ্খলা দেখতে পাচ্ছেন না, একটি শক্তির উপস্থিতি দেখতে পাচ্ছেন না, যা অ্যাকচুয়ালি যা অ্যাকচুয়ালি খুবই শৃঙ্খলাবদ্ধভাবে কারোর পরোয়া না করে, কারোর অধীনতা, অর্থাৎ আমাদের মানুষদের যে শক্তি আছে তার কোনো অধীনতা স্বীকার না করে স্বয়ংক্রিয়ভাবে তার কার্যক্রম পরিচালনা করছে। আপনি প্রতিটি বস্তু, প্রতিটি লতা পাতা ফুল, এই সমস্ত কিছুকে কি একটি নীতিকে দেখতে পাচ্ছেন না, যে নীতিতে সে শৃঙ্খলাবদ্ধ রূপে কার্যক্রম পরিচালনা করছে? হানিম্যান অ্যাকচুয়ালি এই যে শৃঙ্খলাবদ্ধ একটা অদৃশ্য শক্তি, যা ছাড়া আমরা আসলে মৃত, এটা আমাদের একটা বিশেষ বিশেষ শক্তি, সেই শক্তিটিকে তিনি বলেছেন ভাইটাল ফোর্স। এই ভাইটাল ফোর্সকে তিনি অটোক্রেসি বলেছেন, কারণ অ্যাকচুয়ালি এটা কিন্তু স্বাধীনভাবে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, এটা কারোর অধীনস্থ নয়। আপনি ওষুধ দিচ্ছেন, আপনার ওষুধের অধীনে সে যায় না, সে ওষুধকে ব্যবহার করে, সে নিজে রেজোনেট করে শক্তিশালী হয়, কিন্তু সে কিন্তু কারোর অধীনতা স্বীকার করে না। এই যে কনসেপ্ট, এই যে বিশ্বজুড়ে আপনি যে ঘটনাটি দেখতে পাচ্ছেন, যাকে আপনি আসলে অস্বীকার করতে পারবেন না, আপনি আস্তিক হন, আপনি নাস্তিক হন, আপনি ঈশ্বরে বিশ্বাস করেন না করেন, কিচ্ছু যায় আসে না। আপনি ইলেকট্রনের গঠন, ইলেকট্রনের প্রবাহ, এটাকে অস্বীকার করতে পারবেন না। আপনি যে আমাদের গাছপালা পশু পাখিতে আমাদের প্রতিটি প্রোটিনে
যে বিশাল শৃঙ্খলা, সূক্ষ্ম শৃঙ্খলা বিদ্যমান, এটাকে আপনি আপনি অস্বীকার করতে পারবেন না। যাকে অস্বীকার করতে পারবেন না তাকে যদি কোনো নামে ডাকা হয়, আপনি তাকে কেন কেন রিজেক্ট করবেন? এটা প্রত্যাখ্যান করার ক্ষমতা আপনার, শক্তি আপনার কোথায়? তো আমি জাস্ট এই ফিলোসফিক্যাল যুক্তি দিয়ে আপনাকে ভাইটাল ফোর্সকে বিশ্বাস করতে বলবো না। আপনি দেখুন, কিন্তু আমি একটু পরে সায়েন্সের দৃষ্টিকোণ থেকে এই ভাইটাল ফোর্সের ব্যাপারে অনেক আরো সুগভীর আলোচনা করব, কিন্তু তার আগে আমি অ্যাফোরিজমটা আরেকটু পড়ে নিচ্ছি। হ্যানিম্যান কি বলছেন? হ্যানিম্যান বলছেন, সুস্থ অবস্থায় এই আত্মার মতো জীবনী শক্তি যা স্বয়ংক্রিয়, তা আমাদের বস্তুগত অর্গানিজম। দেখুন হানিম্যান একটা ডিভাইড করছেন, এবং এটা আপনি অর্গাননের অন্যত্রও পাবেন। হ্যানিম্যান বলছেন যে আমাদের যে অস্তিত্ব এটা কিছুটা বস্তুগত, কিছুটা অবস্তুগত। অর্থাৎ এই স্পিরিট লাইক লাইফ ফোর্সের অংশ, এটাকে বিটল কাজ বলেন আমাদের ইথেরিয়াল বডি। এটা আপনাদের জানতে হবে, যারা হোমিওপ্যাথি করবেন তাদের এই পরিভাষাগুলো সম্বন্ধে জানতে হবে। বিটল কাজ বলেন এটাকে ইথারিয়াল বডি। ইথারিয়াল মানে ইথার জাতীয়, মানে ঠিক দেখা যায় না, অদৃশ্য, অশরীরী, অপার্থিব, অবস্তুগত। এই ইথেরিয়াল বডি, আর আমাদের এটা তো ম্যাটেরিয়াল বডি, বস্তুগত বডি। এই যে আমরা যেটা দেখতে পাই, দাঁত, কান, চোখ, নাক, চামড়া, এই সমস্ত কিছু নিয়ে, আমাদের বিভিন্ন অর্গান নিয়ে। তিনি বলছেন এই ইথেরিয়াল বডি, স্পিরিট লাইক লাইফ ফোর্স বা অটোক্রেসি, এটা আমাদের এই ম্যাটেরিয়াল বডিকে জীবিত রাখে। পরিচ্ছন্ন বক্তব্য। অ্যাজ ডাইনামিক্স, একটা অভ্যন্তরীণ অদৃশ্য চালিকা শক্তি হিসাবে। ডাইনামিক্স নিয়ে আমি একটু পরে কথা বলবো। ডাইনামিক্সটাকে আমাদের সুস্পষ্ট ভাবে বুঝতে হবে। ডাইনামিক্স ব্যাপারটা কি? এটা আসলে জীবনী শক্তি, যা শক্তিটাকে উল্লেখ করার জন্য হানিম্যান এখানে ডাইনামিক শব্দটি ব্যবহার করছেন। আর ষষ্ঠ সংস্করণে তিনি ভাইটাল প্রিন্সিপাল, আমি এক সময় ভাবতাম যে কেন তিনি এই দুটো পরিবর্তন করলেন। একটু পরে আমি সে ব্যাপারে আমার মন্তব্যটি একটু পরে আমি তুলে ধরবো, আমার চিন্তাটি। তো তিনি বলছেন গভর্নস উইদাউট রেস্ট্রিকশন, যে কোন ধরনের সীমাহীন ভাবে সুস্থ অবস্থায়, খেয়াল করুন, সুস্থ অবস্থায় কোন রকমের প্রতিবন্ধকতাহীন ভাবে সেটা শাসন করে, আমাদের সমস্ত পরিচালনা করে, আমাদের অর্গানগুলোকে আমাদের জীবিত রাখে, পরিচালনা করে, and keep all parts of the organism in admirable harmonious vital operation। আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে একদম প্রশংসনীয়, মানে আপনি ত্রুটি ধরতে পারবেন না, নিখুঁত ভাবে, খুবই সমন্বয়ের সাথে, খুব ব্যালেন্সের সাথে। আপনারা জানেন রাসায়নিক ল্যাবরেটরিতে যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় বা কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, সামান্য একটু পদার্থের এদিক সেদিক কিন্তু পুরো প্রক্রিয়াকে নষ্ট করে দিতে পারে। আমাদের এই ল্যাবরেটরি, আমাদের শরীরের যে অংশটিতে আছে, সেখানে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন রাসায়নিক বিক্রিয়া ঘটছে। এটা তো সায়েন্স, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, যেখানে বিলিয়ন বিলিয়ন, আপনি যদি ফিজিওলজি একটু বইটা শুধু খুলে দেখেন, দেখবেন যে আমাদের পৃথিবীতে যেরকম তারপর পানি চক্র, তারপর কি অক্সিজেন চক্র, নাইট্রোজেন চক্র, কার্বন চক্র, আরো কত রকমের চক্র বিদ্যমান। ঠিক এরকম আমাদের রেনিন চক্র, ক্রাব সাইকেল, এইরকম আমাদের ফিজিওলজিতে যদি যান, দেখবেন শত শত রকমের, হাজার হাজার রকমের ফিজিওলজিক্যাল আমাদের শরীরে বিভিন্ন চক্র বিদ্যমান। শুধু চক্র নয়, তার পিছনে বিক্রিয়া বিদ্যমান। আমাদের লিম্ফ্যাটিক সিস্টেম থেকে, আমাদের হরমোনাল সিস্টেম থেকে, আমাদের বিভিন্ন ধরনের রস, রক্ত, এগুলো পারস্পরিক লেনদেন, আদান প্রদান, সেখানে বিভিন্ন ধরনের অসমোসিস, মানে সেখানে যেগুলো আদান প্রদানের বিভিন্ন ধরনের প্রক্রিয়া, এ একটা বিস্ময়কর কর্মকাণ্ড আমাদের শরীরে চলছে। আপনি কি মনে করেন যে এটা কোন একটা খুব ভাইটাল, খুব মৌলিক শৃঙ্খলার নিয়ম ছাড়া চলছে? এটা কি হতে পারে? এটা খুব সিম্পল কথা, এটা সায়েন্সের কথা। আমি এখানে ভাইটাল ফোর্সের চিন্তা আপনি আপাতত বাদ দিন। আপনি সিম্পলি বলুন যে এই বিশাল চক্র, এটার তো একটা প্রিন্সিপাল রয়েছে, রাইট? অ্যাবসলিউটলি। এই যে প্রিন্সিপালস, হানিম্যান এই প্রিন্সিপালসটির নাম দিয়েছেন ভাইটাল প্রিন্সিপালস। এই নীতি, এই প্রিন্সিপালসটি
আমার এই এই যে সার্বিক যে প্রিন্সিপালস আমার মধ্যে চলছে, এই প্রিন্সিপালসই হচ্ছে আমাদের ভাইটাল প্রিন্সিপালস। যদি এই প্রিন্সিপালস বন্ধ হয় তাহলে কি হবে? আমাদের শরীর বিশ্লেষিত হয়ে পড়বে, রাসায়নিক ভাবে ডিকম্পোস্ট হবো, আমরা পচন ধরবে। তাই তো ঘটে। মানে আপনি মৃত ব্যক্তি কি হয়, মৃত ব্যক্তির শরীরে এই কোনো সাইকেল কিন্তু থাকে না, ফলাফলস্বরূপ তার ডিকম্পোস্ট হয়। মানে আমি একদিন ডিকম্পোস্ট হবো, আপনার একদিন ডিকম্পোস্ট হবেন। খুব সিম্পল কথা না, এটার জন্য তো আর রকেট সায়েন্স লাগে না, এটা খুব সাধারণ ভাবে বোঝা যায়। তো এই জিনিসটার নাম দিয়েছেন ভাইটাল প্রিন্সিপালস, এবং যে ফোর্স এটার পেছনে কাজ করে অবিচ্ছেদ্য, অর্থাৎ যে ফোর্সটি এই প্রিন্সিপালসকে মেইনটেইন করে তাকে তিনি বলেছেন ভাইটাল ফোর্স। এই কারণে অর্গাননে, আমার চিন্তা এটা যে অর্গাননে অ্যাকচুয়ালি ভাইটাল ফোর্স, ভাইটাল প্রিন্সিপালস কোন শব্দকে তিনি বাদ দেননি। এটা অবিচ্ছেদ্য একই জিনিস, কিন্তু দুইটি দৃষ্টিকোণ থেকে দেখা যায়। একটা হচ্ছে নীতি, যে এই নীতি নিয়ে আমার সমস্ত অর্গান পরিচালিত হচ্ছে। এই নীতি, এই প্রিন্সিপাল যেখানে অটুট সেখানে আমি সুস্থ, আমি অটুট। যেখানে এই প্রিন্সিপাল ভঙ্গ হবে সেখানেই বিশৃঙ্খলা। এই কারণে আমি বলেছি ভাইটাল ফোর্স, ভাইটালিস্টিক অ্যাপ্রোচ। যদিও আমাদের বইপত্রে এটা লেখা হয় না, ইদানিং হয়তো দুই একটা জায়গায় আমি দেখেছি আর্টিকেলে লিখতে, কিন্তু উচিত ছিল এটা আমাদের একদম পয়লা অ্যাপ্রোচ, পয়লা মানে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার এই প্রিন্সিপালের পরে আমাদের যে নীতি হওয়ার কথা, হোমিওপ্যাথি বেসিক প্রিন্সিপাল, মূল নীতি সেখানে, বা ফাউন্ডেশনাল প্রিন্সিপাল সেখানে এই ভাইটালিস্টিক প্রিন্সিপাল বা ভাইটালিস্টিক অ্যাপ্রোচটি ধার কথা। আমাদের অনেক হীনমন্য পণ্ডিত এটাকে আসলে বাদ দেওয়ার চেষ্টা করেন সবসময়। যাই হোক, এই হচ্ছে এটা সায়েন্স, এবং এটা স্বাধীনভাবে কাজ করে। এই প্রিন্সিপাল আপনি বানিয়ে দিতে পারেন না, বানিয়ে দিতে গেলে গন্ডগোল বাজে, বাজে না? আপনি যখন এই প্রিন্সিপালকে ম্যানিপুলেট করতে চান, এই যে বিভিন্ন ধরনের সাপ্রেসিভ প্যালিয়েটিভ ওষুধ দিয়ে যখন আপনি এই প্রিন্সিপালস এর মধ্যে হস্তক্ষেপ করতে যান, তখনই আসলে গন্ডগোলটা শুরু হয়। আমি সে সঙ্গে আমাদের অর্গানের আলোচনায় পরবর্তীতে আরো আসবে। আমি আপাতত এটা অনেক সূক্ষ্ম আলোচনা, কাজে আমি ধাপে ধাপে খন্ড খন্ড করে আপনাদেরকে পুরো ব্যাপারটি যেন হৃদয়ঙ্গম করতে পারেন, আপনাদের কাছে জানি ব্যাপারটি কষ্টকর না মনে হয়, এজন্য এইভাবে আমি বলছি। আশা করি আপনাদের কাছে ব্যাপারটি স্বচ্ছ হচ্ছে। তারপরে তো কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেকশন তো পরে থাকবে, সন্দেহ সমস্যা নেই। তো যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছিলাম, হানিম্যান বলছেন তাকে ডায়নামিক্স। ডায়নামাসটা কি অ্যাকচুয়ালি? এই যে শক্তিটা আমাদের শরীরে কার্যকরী হয়, এটা অদৃশ্য একটি চালিকা শক্তি, আমাদের সমস্ত কিছুকে পরিচালনা করে। এটা অদৃশ্য ভাবে নিজে সক্রিয়, নিজে গতিশীল, এবং আমার এই এই সমস্ত কার্যক্রম, সমস্ত চক্র, সমস্ত রকমের ফিজিওলজিক্যাল প্রসেসকে অ্যাক্টিভ রেখে সে আমাদেরকেও কিন্তু গতিশীল রাখে। যদি এই প্রসেস গুলো বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কোনো গতিশীলতা থাকবে না, আমরা মৃত মৃত বলে ঘোষিত হব, এবং তখন আমাদের মানবীয় অস্তিত্বও থাকবে না। তখন আমাদের প্রত্যেকটা কোষ বিশ্লেষিত হয়ে মাটির সাথে মিশে আমাদের সেই অংশগুলোর নাম অনুপরমাণুতে রূপান্তরিত হবে। তখন আর শাহিন মাহমুদ থাকবে না, তখন সেগুলোকে অনু বা পরমাণু, এই এই নামে কিন্তু আপনারা ডাকবেন। ও এটা ম্যাগনেসিয়াম, এখানে একটা কবর ছিল, কোন একটা ব্যক্তির লাশ ছিল, এবং এখানে এখন ম্যাগনেসিয়াম দেখা যাচ্ছে, এখানে এখন ফসফরাস দেখা যাচ্ছে, এগুলোই তো বলবেন। তখন আর শাহিন মাহমুদ থাকবে না। তো এই ব্যাপারটি হচ্ছে এরকম। তো আপনি বুঝতেই পারছেন যে প্রিন্সিপালস, এই যে নিখুঁত প্রিন্সিপালস, এই ভাইটাল প্রিন্সিপালস কিন্তু শুধু মানুষের শরীরেই নয়। এই ভাইটাল প্রিন্সিপাল যদি বস্তুতে না থাকতো, আপনি ওষুধ বানাতেন কি দিয়ে? তাই না? আমরা তো সেখান থেকে এই প্রিন্সিপাল সেটা আরেক আলোচনা, আরেকদিন আমি বিস্তারিত আলোচনা করব। কিন্তু সেখান থেকে আমরা তো ভাইটাল ফোর্সটাই নিয়ে আনি। কেন তার অর্গানো ফিলোসফির বইতে যাকে বলেছেন সিম্পল সিম্পল সাবস্টেন্স, ব্যাপারটি সহজে বোঝানোর জন্য, যে খুব মৌলিক সাবস্টেন্স, মৌলিক উপাদান, মৌলিক শক্তি, সেটা আমরা নিয়ে নেই আমাদের এই প্রিন্সিপালস এর কোনো একটা জায়গায় যদি গন্ডগোল তৈরি হয়, সেটা একটা সুনির্দিষ্ট নিয়মে কাজ করে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। অ্যাকচুয়ালি এই প্রিন্সিপাল সৃষ্টির সর্বত্র, এটা একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল। আর ইউনিভার্সাল প্রিন্সিপালস না হলে কোনো কিছু কোনো পরিণত ল হয় না, ইউনিভার্সাল ল হিসেবে গণ্য করা যায় না। ভাইটাল ফোর্স একটি, এমন বলবেন যে ও ভাইটাল ফোর্সের ধারণা তো হানিম্যানের আগে থেকে ছিল, কিংবা ভাইটাল ফোর্স তো বিজ্ঞান স্বীকৃত নয়, সেই ব্যাপারটিতে আমি শেষ করার পরেই আমি এখানে সে ব্যাপারে আলোচনা করছি। তো হানিম্যান কি বলছেন?
দ্য অর্গানিজম ইন অ্যাডমাইরেবল, একদম সাংঘাতিক, প্রশংসনীয়, নিখুঁত, হারমোনিয়াস, সমন্বিত, একদম সমস্ত কিছু সমন্বিত, ভাইটাল অপারেশন, একদম মৌলিক মৌলিক কার্য প্রক্রিয়া চালিয়ে যায়। অ্যাজ রিগার্ড বোধ, মানুষের ক্ষেত্রে কি, সুস্থ মানুষের ক্ষেত্রে অ্যাজ রিগার্ড বোধ ফিলিং অ্যান্ড ফাংশন, মানুষের ক্ষেত্রে তা তার অনুভূতি এবং কার্যক্রমের ক্ষেত্রটিতে। অ্যাকচুয়ালি আমরা যখন রুগীদের চিকিৎসা করি, 9 নাম্বার অ্যাফোরিজম, আমরা যখন রুগীদের চিকিৎসা করি তখন আমরা আসলে তাদের, আমাদের কেস টেকিং এ কি নেই আসলে একটু লক্ষ্য করে দেখুন তো। মাত্র দুটো ব্যাপারকে লক্ষ্য রাখলে আপনি আসলে পুরো কেস রেকর্ডে আমরা মাত্র দুটো ব্যাপারকেই তুলে আনি। তা হচ্ছে একজন ব্যক্তির ফিলিং এবং ফাংশন, একজন ব্যক্তির ফিলিং এবং ফাংশন, অর্থাৎ তার শরীর, হতে পারে তার ফাংশন, তার ব্রেনের ফাংশন কাজ করছে না, হতে পারে তার ফিলিং, তার অনুভূতি কাজ করছে না বা বিশৃঙ্খল হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এটা খুব একদম এই ফিলিং আর ফাংশনের মধ্যে মানুষের সমস্ত অপারেশন, সমস্ত অনুভূতি, সমস্ত বক্তব্য এসে উপস্থিত হয়। এবং হ্যানিম্যান তাই বলছেন যে এই সমস্ত ফিলিং এবং ফাংশনকে এই পরিচালনা করে আমাদের এই ডায়নামিক্স, অদৃশ্য চালিকা শক্তি, যা ভাইটাল প্রিন্সিপালস থেকে উদ্ভূত, ভাইটাল ফোর্সের একটি ফাংশন, একটি ক্রিয়া, কাজ। ভাইটাল ফোর্সের আরো কাজ আছে, যেমন আমাদের ডিফেন্স মেকানিজম, আমাদের ইমিউনিটি সিস্টেমের সমন্বয়, সমস্ত কিছু ভাইটাল ফোর্সের অংশ, ভাইটাল ফোর্সের কার্যক্রম। তো ডাইনামিক্স এর একদম মূল কেন্দ্রবিন্দুতে উপস্থিত। কেন এটা করে? সো দ্যাট, যাতে আওয়ার ইনডুয়েলিং রেশনাল স্পিরিট, আমাদের ভিতরে থাকা যৌক্তিক আত্মা, এখানে সরাসরি স্পিরিট লিখেছেন, এখানে আপনার ওই ওই ডাইনে বামে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলছেন যে আমাদের ভিতরে থাকা যৌক্তিক আত্মা, তিনি কিন্তু একটা জিনিস লক্ষ্য করার বিষয়, আবারও বলছি, তিনি এই শরীরকে বলছেন ম্যাটেরিয়াল অর্গানিজম, এটাকে কিন্তু মানুষ বলেননি, এই শরীরকে কিন্তু পূর্ণাঙ্গ মানুষ বলেননি। তিনি বলছেন যে এই রেশনাল স্পিরিট ক্যান ফ্রিলি, এই আত্মা যেন স্বাধীনভাবে অ্যাভাইল ইটসেলফ, নিজেকে নিয়োজিত করতে পারে, অফ দিস লিভিং হেলদি ইনস্ট্রুমেন্ট, এই যে জীবন্ত সুস্থ যন্ত্র, অর্থাৎ মানুষের সেই ইথেরিয়াল বডিতে থাকা অংশকে তিনি অ্যাকচুয়ালি সত্যিকারের মানে কর্তা হিসেবে বিবেচনা করছেন। অর্গাননের এই বিষয়টা, 9 নাম্বার অ্যাফোরিজমের এই বিষয়টা একজন হোমিওপ্যাথের অনুভব করা, তার চূড়ান্ত কাজের বা চূড়ান্ত চিন্তা পদ্ধতির একটি ভিত্তি হওয়া উচিত। এটা না হলে আপনি অনেক সত্য, অনেক ফ্যাক্টকে পরবর্তীতে বুঝতে পারবেন না। অ্যাকচুয়ালি তিনি এখানে আমাদের শরীরটাকে বলছেন যন্ত্র, ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট। রান্নাঘর থেকে একটা ঝাঁজ আসছে। যাই হোক, তিনি এটাকে বলছেন একটা ইনস্ট্রুমেন্ট, এবং সেখানে কে কাজ করবে? আমাদের রেশনাল স্পিরিট ইনডুয়েলিং, এই এই এর মধ্যে থাকা আমাদের রেশনাল যৌক্তিক বুদ্ধিমান আত্মা এই যন্ত্রটাকে কাজে লাগাবে, এই শরীরটাকে কাজে লাগাবে। মানে কোনো একটা বইতে এত উচ্চ স্তরের আলোচনা এবং এত ডিফিকাল্ট আলোচনা তুলে দেওয়াটা অনেক বড় একটা ব্যাপার। আমাদের চোখের সামনে আমরা এগুলো পড়ে যাই, কিন্তু এর উপলব্ধি আমাদের কতটুকু করি এটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। কিন্তু মুশকিল হচ্ছে, সত্যিকারের হোমিওপ্যাথ হতে গেলে আপনাকে এই উপলব্ধি করতে হবে যেটা শরীর, এটা আমি নয়, এবং আমার যৌক্তিক যৌক্তিক আত্মা, মন, আমার চেতনা অ্যাকচুয়ালি এটাকে ব্যবহার করার জন্য, কি কাজে ব্যবহার করবে? ফর দ্য হায়ার পারপাস অফ আওয়ার এক্সিস্টেন্স, আমি যে কারণে সৃষ্টি হয়েছে এই পৃথিবীতে, যে উচ্চতর উচ্চতর আহ, উদ্দেশ্য সাধন করতে আমি সৃষ্টি হয়েছে এই পৃথিবীতে, সেটাকে সম্পাদন করার জন্য। হ্যানিম্যান যেহেতু খোলা
খোলা ভাষায় তার বইতে কথা লিখতে পেরেছেন, কাজে আমার আলোচনা করতে দ্বিধা থাকার কথা নয়। আমি এখন আলোচনাটি করছি। এক কথায় হানিম্যান বললেন যে এই ভাইটাল ফোর্স, ভাইটাল প্রিন্সিপালস বা ডাইনামিক্স আমার সমস্ত সমস্ত অর্গানিজমকে, আমার বস্তুগত যন্ত্রটিকে, হেলদি যন্ত্রটিকে ঠিকভাবে পরিচালনা করেন। কেন? শুধু আপনি যদি ভাবেন যে আপনি আপনি কোনোদিন ভাবলেন না যে আমি পৃথিবীতে কেন এসেছি, আমার উচ্চতর আদর্শ কি, আমার উচ্চতর উদ্দেশ্য কি, তাহলে যে ঘটনাটি আসলে ঘটে তা হচ্ছে আপনার একটা যন্ত্র দেওয়া হয়েছিল যার নাম শরীর। আপনি তাকে খাওয়াতে, তাকে ঘুমাতে, তাকে পড়াতে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন সাবান দিয়ে প্রতিদিন বাথরুমে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, রেচন অর্থাৎ পায়খানা প্রস্রাব করার জন্য, এবং কিছু জৈবিক সুখভোগ যেমন খাওয়া দাওয়া, সেক্স, এগুলোতে ব্যস্ত রাখার জন্য, অর্থাৎ যা কিছু এটাকে বলা হয় শরীর পূজা। আপনি আপনার 60 হোক, 70 বছর হোক, 80 বছর হোক, 100 বছর হোক, আপনি জাস্ট এই কাজটি করার জন্য পৃথিবীতে এসেছিলেন এবং এই কাজটি করে এই পৃথিবী থেকে চলে গেলেন, একটা যন্ত্রকে সারা জীবন পূজা করে গেলেন। যে কাজটি অ্যাকচুয়ালি গরু, ছাগল, ভেড়া এরা করে, এই কাজটিই করে, কুকুর, বিড়াল এরা করে এই কাজটি। আপনি মানুষ হয়েও ঠিক এই কাজটি করলেন। হ্যানিম্যান 9 নাম্বার অ্যাফোরিজমে এটাকে অস্বীকার করছে। তিনি বলছেন না, না, জীবনের একটি উচ্চতর উদ্দেশ্য আছে। সেটা হতে পারে মানব কল্যাণ, হতে পারে অন্যের অন্যের প্রতি সেবা, অন্যের কল্যাণের আকাঙ্ক্ষা। তবে হানিম্যান যা করেছিলেন চিরটি জীবন, চিরটি জীবন তিনি মানুষের কিসে কল্যাণ হবে, কিভাবে মানুষ সুস্থ থাকবে, এবং যত বেশি সম্ভব মানুষকে সুস্থ করে, এবং যত বেশি সম্ভব মানুষকে একটি নিখুঁত আরোগ্যের প্রক্রিয়া সিস্টেমকে প্রদর্শন করে জীবনে তিনি 27-28 জায়গায় হিজরত করলেন, জায়গা ত্যাগ করলেন, স্থান ত্যাগ করলেন, সুখভোগ করলেন না। বৃদ্ধ বয়সে অল্প কিছু টাকার মালিক হলেন তিনি প্যারিসে যাওয়ার পর। কিন্তু আজীবন তিরস্কার, লাঞ্ছনা, গঞ্জনা, তার সন্তানরা না খেয়ে মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তার ফ্যামিলির দুঃখ দুর্দশা, কোন জায়গায় স্থির ভাবে বসতে পারছেন না, এই সমস্ত কিছু নিয়ে তিনি তার জীবনটা ব্যয় করে মৃত্যুর মুহূর্তে বলে গেলেন আমি আমার জীবন নিষ্ফল কাটাইনি। অর্থাৎ তিনি তার জীবনের হায়ার পারপাসকে কমপ্লিট করে গেলেন। আপাত দৃষ্টিতে আমরা যারা খাওয়া পড়ার জন্য বেঁচে আছি, তাদের দৃষ্টিতে তো হানিম্যান আসলে বিরাট লস করেছেন। কোটি কোটি টাকার মালিক হতে পারতেন, কোটি কোটি টাকার ওই সময় নাম কামাতে পারতেন। এক সময় তিনি তার নিজের যোগ্যতা, ওই সময় এমডি ছিলেন অ্যালোপ্যাথিক চিকিৎসাতে, এবং গোমেরন জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন, জেলার চিকিৎসার দায়িত্বে ছিলেন সরকারিভাবে। সেগুলো সব ত্যাগ করলেন, সেগুলো সব ত্যাগ করে একটা ট্রিটমেন্ট সিস্টেমের জন্য তিনি নির্যাতিত হলেন, বিতাড়িত হলেন, মামলা খেলেন, কি না হলো। তো আপাত দৃষ্টিতে এই যে সকালবেলা উঠে দাঁত ব্রাশ করা, ঘুমানো, সকালে খাওয়া, অফিসে যাওয়া, এই ধরনের কাজ না করে তিনি যে কাজটি করেছেন, এটা ঘরে খেয়ে বনের মোষ তাড়ানো, বিরাট লসের কর্মকাণ্ড করেছেন বলে আমাদের মনে হয়। কিন্তু তিনি করেছেন, তিনি বুঝতে পেরেছিলেন যে জীবনের উদ্দেশ্য এই গরু, ছাগল, ভেড়ার মতো জীবন যাপন করা নয়। আমাকে অবশ্যই আমার জীবনের যে উদ্দেশ্য আছে, পারপাস আছে, তা সাধন করতে হবে, তা সাধন করতে হবে, এবং তিনি তা করে গেলেন। তিনি মনে করতেন আমাদের এই শরীরটা আমি নয়, এটাকে আমার ব্যবহার করতে হবে উচ্চতর উদ্দেশ্য সাধনের জন্য। 9 নাম্বার অ্যাফোরিজমে তিনি এই শিক্ষাটি যারা নিজেদেরকে হোমিওপ্যাথ বলে দাবি করেন তাদেরকে দিচ্ছেন। যারা রোগীদেরকে টুপি পরিয়ে খাবেন, 2টা পয়সার জন্য নীতি নৈতিকতার বালাই পরোয়া করবেন না, যারা পরিশ্রম করতে হবে বলে পড়াশোনা করবেন না, স্টাডি করবেন না, মানুষকে আরোগ্যের সঠিক পথে আপনি দাঁড়াবেন না, তাদের প্রতি ইমপ্যাথি থাকবে না, তারা আসলে এই 9 নাম্বার অ্যাফোরিজমের অন্তর্ভুক্ত নয়। তারা আসলে হানিম্যানের যে গোত্র আছে, হানিম্যানের যে শ্রেণী আছে, তার অন্তর্ভুক্ত নয়। হানিম্যানের কনসেপ্ট আপনি যদি বুঝতে পারেন, সেখানে শরীর একটা ইনস্ট্রুমেন্ট, আপনার শরীরও ইনস্ট্রুমেন্ট, রোগীর শরীরও ইনস্ট্রুমেন্ট। আপনাকে এই ইনস্ট্রুমেন্টটা ঠিক করতে হবে।
কিন্তু মুশকিল হচ্ছে এই ইনস্ট্রুমেন্টের আসলে সত্যিকারের অংশটা হচ্ছে তার ইথেরিয়াল বডির সাথে, তার সাইকিক্যাল বডির সাথে, তার ভাইটাল ফোর্সের সাথে। আপনি যখন এগুলোকে খুব সূক্ষ্মভাবে বোধ করতে শুরু করবেন, আপনার নিজের ভাইটাল ফোর্সকে যখন আপনি বোধ করবেন, রোগীর ভাইটাল ফোর্সকেও আপনি বোধ করতে পারবেন। এই বোধটি এমন পর্যায়ে যেতে পারে মনে হবে আপনি দেখতে পাচ্ছেন। আসলে দেখতে পাওয়া থেকেই তো বিটল কাছের লেভেল অফ হেলথ বইটা তৈরি হয়েছে, এই ভাইটাল ফোর্সকে পরিমাপ করার পদ্ধতি। তো যাই হোক, এবার আমি বলছি যে মনে হতে পারে এতক্ষণ পর্যন্ত আমি খুব ফিলোসফিক্যাল আইডিয়া নিয়ে কথা বলছি, আমি খুব একটা তাত্ত্বিক ব্যাপার স্যাপার নিয়ে কথা বলছি না। আমি প্রথমে ফিলোসফিক্যাল আইডিয়াটা তুলে ধরলাম, কারণ ভাইটাল ফোর্সের আইডিয়ার সূচনা হয়েছিল একটা ফিলোসফিক্যাল আইডিয়া থেকে। এটা হানিম্যানের বহু আগে থেকে প্রচলিত। অ্যাকচুয়ালি আপনি চাইনিজ মেডিসিন, পাংচার, প্রেশার, হানিম্যান যে ম্যাসমেরিজমের কথা বলেছেন অর্গাননের লাস্টের দিকে আমরা পরে যেগুলো পড়বো, এই ম্যাসমেরিজম, হিপনোটিজম, তারপর ইন্ডিয়াতে ইন্ডিয়ার আয়ুর্বেদিক চিকিৎসা, যোগ 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 চিকিৎসা, এই সমস্ত কিছুতে বিভিন্ন নামে, কোথাও সে কাই, কোথাও সে প্রাণ, কোথাও সে মানে এক এক জায়গায় এক এক নামে, কিন্তু এই ভাইটাল ফোর্সের ধারণা বহু আগে থেকেই প্রচলিত, প্রাচীন কাল থেকে পরিচিত। এটা নতুন কিছু নয়। হানিম্যান কিন্তু নতুন, এই আইডিয়াটা নতুন দেননি। তিনি যে কাজটি করেছিলেন তা ছিল একটা অসামান্য সিদ্ধান্তের প্রশ্ন। অনেকেই মনে করেন যে হানিম্যান জীবাণুর অস্তিত্ব জানতেন না। আমার তা মনে হয় না। আমি আমার বইতে লিখেছি যে অ্যাকচুয়ালি হানিম্যান 1610 সালে লিওয়েন হুক সর্বপ্রথম মানে এরকম অদৃশ্য জীবাণু আছে তা ঘোষণা করেন 1610 মোস্ট প্রবাবলি সালে। তার 150 বছরের মধ্যে হানিম্যান সেটা জানতে পারেননি, তাকে এতটা অজ্ঞ মনে করার কোনো কারণ নেই। তাছাড়াও তাছাড়াও বিভিন্ন ধরনের তার হানিম্যানের আগেই বেশ কিছু জায়গায় তার ততদিনে মাইক্রোস্কোপের একদম আধুনিক ভার্সন না হলেও মাইক্রোস্কোপ কিন্তু লিওন হকের 1610 সাল থেকে অনেকটা উন্নত ভার্সন কিন্তু তখন ছিল, যদিও হানিম্যানের কাছে ছিল না, বা তখন একদম দেশে বিদেশে খুব পরিচিত ব্যাপার এটা ছিল তাও না। তবে এগুলো নিয়ে কথাবার্তা লেখালেখি হচ্ছিল বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন টেক্সটে, মেডিকেল টেক্সটে কিন্তু এগুলো নিয়ে লেখালেখি হচ্ছিল। আর হ্যানিম্যান অ্যারাবিয়ান টেক্সট, ইন্ডিয়ান টেক্সট, চাইনিজ টেক্সট, এই সমস্ত কিছু তিনি কিন্তু করেছিলেন। শুধু যে গ্রিক টেক্সট, হিপোক্রিটাস গ্যালেনের লেখা, প্যারাসেলসের লেখা পড়েছিলেন ব্যাপারটি কিন্তু এরকম নয়। হ্যানিম্যানের কাছে জীবাণুর ধারণাটাও ছিল যে এরকম একটা কিছুর অস্তিত্ব রয়েছে। এবং এটা নিয়ে অ্যাকচুয়ালি হ্যানিম্যান যখন অর্গানন লিখছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংস্করণ পর্যন্ত ভাইটাল ফোর্স নিয়ে তার বক্তব্য অতটা সুস্পষ্ট নয়। ফোর্থ 4 নাম্বার সংস্করণ পর্যন্ত তিনি সেখানে মানুষের রোগ হয়, ভিতরে একটা অপারেশন, এই ধরনের কর্মকাণ্ডের কথা বলছেন। পঞ্চম সংস্করণে সর্বপ্রথম তিনি ভাইটাল ফোর্সের কথা উল্লেখ করেন। কিন্তু ক্রনিক ডিজিজ গ্রন্থটি আপনি লক্ষ্য করে দেখবেন, ক্রনিক ডিজিজ গ্রন্থটি এই পঞ্চম সংস্করণের আগেই লেখা, এবং সেখানে তিনি ভাইটাল ফোর্স শব্দটি উল্লেখ করছেন। অর্থাৎ ভাইটাল ফোর্স শব্দটি অর্গাননের লেখার আগে তিনি ক্রনিক ডিজিজ গ্রন্থে লিখছেন। এটা আমি এই কারণে উল্লেখ করলাম যে অ্যাকচুয়ালি এই ভাইটাল ফোর্সের আইডিয়া বা ধারণা হানিম্যান দীর্ঘদিন নিজের মধ্যে রেখেছেন, নিজের মধ্যে তিনি চিন্তা করেছেন। তৎকালীন যুগটা ধেয়ে এগিয়ে যাচ্ছিল জীবাণু তত্ত্বের দিকে। ব্যাপকভাবে তখন জীবাণু তত্ত্বের এক ধরনের চর্চা হচ্ছিল। সবাই বস্তুবাদী সভ্যতা সেই বস্তুকেই রোগের কারণ হিসেবে গ্রহণ করে ঝাঁপিয়ে পড়ার উপক্রম করছে, সেই প্রস্তুতি চলছে। তারা খুঁজে বেড়াচ্ছে যে পুজের মধ্যে কি থাকে যা থেকে রোগ হয়। আপনি দেখবেন এগুলো নিয়ে কিন্তু এই হ্যানিম্যানের এই অ্যাফোরিজম এবং ফুটনোটে আলোচনা আছে, জেনারের টিকা, স্মল পক্সের টিকা, এগুলো নিয়ে। তো আমরা সেগুলো দেখবো পরে। তো হ্যানিম্যানের সামনে দুটো পথ খোলা ছিল, এই জীবাণু যাকে সাইন্টিফিক বলে মনে করেন সমাজ, সেই পথে হাঁটা; ভাইটাল ফোর্স যাকে আনসাইন্টিফিক বলে মনে করে সমাজ, সেই পথে হাঁটা। হ্যানিম্যান হাঁটলেন যুক্তির পথে, ফ্যাক্টের পথে, বাস্তবতার পথে। বাস্তব জীবনে কি ঘটনা ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি সিদ্ধান্তে আসলেন, এবং 5 নাম্বার
সংস্করণে তিনি সরাসরি ঘোষণা দিলেন ভাইটাল ফোর্সের কথা। 6 নাম্বার সংস্করণে তাকে আরো নিখুঁত করলেন এবং ভাইটাল প্রিন্সিপালস এবং ডাইনামিক্সের কথা আলোচনা করলেন। এই সিকোয়েন্স গুলোকে আপনার মাথায় রাখা দরকার পুরো ব্যাপারটি বোঝার জন্য। অ্যাকচুয়ালি এটা কোনো ফিলোসফিক্যাল ভিউ কিংবা কোনো ধরনের হুইমসিক্যাল চিন্তা হানিম্যানের কাছ থেকে তো আমরা এগুলো আশাই করতে পারি না, এবং তা ছিলও না। খুব সুচিন্তিত ভাবে তিনি ভাইটাল অ্যাপ্রোচ, ভাইটাল ফোর্সের ধারণাটিকে, এবং তারপর দেখলেন যে বর্তমান বিজ্ঞান দিয়ে এই ব্যাপারটিকে আসলে এক্সপ্লেইন করা সম্ভব নয়। এই কারণে 27-28 নাম্বার অ্যাফোরিজম, যেগুলো আমরা পরে পড়বো, সেখানে বললেন যে আপাতত বাস্তবের দিকে তোমরা তাকাও, বাস্তবতা তোমরা শেয়ার করতে পারবে না, এর সাইন্টিফিক ব্যাখ্যার ব্যাপারে আমি গুরুত্ব প্রদান করছি না। কিন্তু বর্তমান সময়ে কিন্তু সেভাবে ফেলে রাখলে হয় না, কারণ এখন সবাই এক্সপ্লেনেশন চায়। হানিম্যান ওই সময় বলেছিলেন, কিন্তু এখন কিন্তু সেই এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন আজকে কিন্তু অ্যাভাইলেবল। আপনারা যদি বিদুল কাসের দ্য সায়েন্স অফ হোমিওপ্যাথিতে সায়েন্স অফ হোমিওপ্যাথি বইটা পড়েন এবং সেই সাথে লেভেল অফ হেলথ, সেখানে বিশেষ করে সায়েন্স অফ হোমিওপ্যাথিতে একটি পুরো অধ্যায় কিভাবে ধাপে ধাপে কিরলিয়ান এবং ডাক্তার ব্লার এদের এদের আবিষ্কারের মাধ্যমে, গবেষণার মাধ্যমে, এক্সপেরিমেন্টের মাধ্যমে, ডাক্তার ব্লার সরাসরি এক্সপেরিমেন্ট করলেন যা আজ পর্যন্ত অকাট্য, এগুলোর মাধ্যমে সরাসরি ভাইটাল ফোর্সের পুরো চিত্রটি, মানে চিত্রায়িত, কিরলিয়ান ফটোগ্রাফি নামের একটি চিত্রায়িত করা সম্ভব হলো, এবং ডাক্তার ব্লারের গবেষণাগুলো দিয়ে প্রমাণিত হলো যে এই ধরনের একটি শক্তির অস্তিত্ব বিদ্যমান। বিটল কাজ বলেন এটা হচ্ছে পৃথিবীর 5 নাম্বার শক্তি। অ্যাকচুয়ালি আমরা যেরকম শক্তির কথা ভাবি যে আমাদের আলো একটা শক্তি, তারপর আগুন শক্তি, শব্দ শক্তি, সত্যিকার অর্থে বিজ্ঞানের যেখানে ফোর্স বা শক্তির যে ব্যাপারটি, সেখানে মৌলিকভাবে পৃথিবীতে 4টি শক্তির কথা বলা হয়। একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, একটা গ্র্যাভিটি, একটা উইক কোয়ান্টাম, একটা স্ট্রং কোয়ান্টাম। এই 4টি শক্তি আসলে মৌলিক শক্তি পৃথিবীতে। এই 4টি শক্তির বাইরে বিটল কাজ বলেন যে হোমিওপ্যাথি হচ্ছে 5ম শক্তি। আর যে 4টি এখন পর্যন্ত, গ্র্যাভিটি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, উইক কোয়ান্টাম, স্ট্রং কোয়ান্টাম, এগুলো কিন্তু এখন পর্যন্ত একদম এই পার থেকে ও পার সুস্পষ্ট ভাবে বুঝতে পেরেছে। এর কোন শক্তিকেই কিন্তু সম্পূর্ণরূপে বুঝতে পারা যায়নি। তো কাজেই হোমিওপ্যাথির শক্তিটাকে একদম আমাদেরকে বুঝে ফেলতে হবে আজকেই, ব্যাপারটি এরকম নয়। হানিম্যান ওই সময় যে কথাটি বলেছিলেন কিছু মাত্রায় তা আজও সত্য, যে আমরা আজও পুরো শক্তিটাকে হয়তো বুঝতে পারিনি, কিন্তু তার প্রমাণ, নিঃসন্দেহে তার উপস্থিতির প্রমাণ আমরা ফিলোসফিক্যালি, লজিক্যালি এবং সাইন্টিফিক্যালি অলরেডি পেয়ে গিয়েছি। এখন আর ব্যাপারটি ফিলোসফিক্যাল নয়। দেখুন, যখন ফিলোসফি কোন সময় প্রয়োজন পড়ে, অ্যাকচুয়ালি যৌক্তিক ভাবে কোন একটা সিদ্ধান্তে আমরা এসে পৌঁছচ্ছি, সায়েন্স কখন আসে? যখন তাকে বাস্তবে প্রমাণ করা সম্ভব হয়। যেমন একটা উদাহরণ দিই, ডেমোক্রিটাস পরমাণু আবিষ্কার করলেন যুক্তি দিয়ে, যে একটা কিছুকে ভাঙতে 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 এমন একটা জায়গায় গিয়ে আমরা পৌঁছাবো যাকে আর ভাঙা যাবে না। এভাবে সেই কণাটি দিয়ে সমগ্র বিশ্ব সৃষ্টি, এবং তার নাম দিলেন পরমাণু। এটা তো প্রথমে ছিল ফিলোসফি, এবং আপনি এটা এই ফিলোসফিকে কিন্তু অস্বীকার করতে পারবেন না। পরবর্তীতে কি হলো, একটার পর একটা মডেল আসতে থাকলো, এবং পরে সাইন্টিফিক্যালি প্রমাণ হলো যে হ্যাঁ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মাধ্যমে এমন একটা কিছু আছে যাকে আর ভাঙা যায় না, ভাঙলে আর তা নিজের অস্তিত্ব থাকে না, সাব অ্যাটমিক লেভেল বা কোয়ান্টাম লেভেলে চলে যায়, বস্তুগত অস্তিত্ব তিরোহিত হয়ে যায়, তখন আর সরাসরি বস্তুগত অস্তিত্ব থাকে না। এই হচ্ছে পরমাণু। ঠিক হানিম্যান ওই সময় পর্যন্ত এই ফিলোসফিটাকে দরকার ছিল। এটাকে আপনি শেয়ার করতে পারবেন না, যা আমি শুরুতে আপনাদের সামনে উপস্থাপন করেছি, যে সমস্ত বিশ্ব, আমার শরীর একটা নিখুঁত শৃঙ্খলায় চলছে, একটা নিখুঁত প্রিন্সিপালসে চলছে, এবং যে কোনো কিছু পরিচালিত হতে, গতিশীল হতে শক্তির প্রয়োজন, সেই শক্তি ভাইটাল ফোর্স, এবং যে নীতিতে চলছে ভাইটাল প্রিন্সিপাল, এবং এবং যে পরিচালনা বা কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সমগ্র দেহে আমার, তা ডাইনামিক্স। তো এই যে ব্যাপারটি, ওই সময় তো ফিলোসফিক্যালি বলেছিলাম, কিন্তু এবার কিন্তু আমরা
ট্রিলিয়ান ফটোগ্রাফি, ডাক্তার ব্লারের গবেষণা সহ পরবর্তীতে আরো বেশ কিছু গবেষণার মাধ্যমে কিন্তু এর অস্তিত্বের প্রমাণ ঘটেছে। সর্বশেষ আমরা এখন বর্তমানে যে হোমিওপ্যাথি রিসার্চ ফ্যাকাল্টি জানিয়ে কাজ করছি, সেটা হচ্ছে কোয়ান্টাম ফিল্ড, কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী হানিম্যানের বক্তব্যকে বোঝার চেষ্টা, এবং সেখানে আমরা ডেভিড ব্রোমের বক্তব্যে কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি যে এই ধরনের একটি অস্তিত্ব, ইমপ্লিসিট অর্ডার বিদ্যমান। তো আমি আশা করি ভাইটাল ফোর্সের এই সমস্ত এসপেক্ট, এর কার্যকারিতা আপনারা এখন খুব সহজে আমার মনে হয় বুঝতে পারবেন। আপনারা যদি একটু ভাবেন শুধু যে একটা শক্তি যা একজন একটা সুশৃঙ্খল ভাবে একটা নীতিকে ধারণ করে, এবং শুধু যে আপনার নিজের শরীর দিয়ে ভাবতে হবে তাও নয়, আপনি সমগ্র সৃষ্টি জগৎ দিয়ে ভাবুন, মহাজগৎ নিয়ে ভাবুন, এই এই পৃথিবী নিয়ে ভাবুন, গাছপালা পশু পাখি সবকিছুর সমন্বয় আমাদের ইকোসিস্টেম, আমাদের ওয়াটার সাইকেল, কার্বন সাইকেল, অক্সিজেন সাইকেল, এই সমস্ত কিছু নিয়ে ভাবুন। একই কথা, এই সমগ্র মহাজগৎকে একটা দেহ হিসেবে ভাবুন, যে সেখানে এগুলো পরিচালিত হচ্ছে, আমরা তার একটা অংশ মাত্র। আপনার কাছে পরিষ্কার হবে যে এই প্রিন্সিপাল, ভাইটাল প্রিন্সিপাল, বড় দৃষ্টিকোণ ছোট দৃষ্টিকোণ সমস্ত কিছু থেকেই ভাবতে পারেন। তবে যেহেতু আমরা চিকিৎসক, যেহেতু আমাদের কাজ পৃথিবী এই এই চক্রগুলোকে সংশোধন করা নয়, আমাদের কাজ হচ্ছে আমাদের এই মানুষের মধ্যে থাকা যে প্রবলেম গুলো সেগুলোকে দূর করা, এই ধরনের চক্রগুলোকে ঠিক করা। কাজে আমরা আমাদের চিন্তা শেষমেশ ভাইটাল ফোর্স বলতে আমাদের মধ্যে থাকা সেই শক্তি, ভাইটাল প্রিন্সিপালস বলতে আমাদের মধ্যে সেই প্রবাহিত নীতি, এবং ডাইনামিক্স বলতে এই অভ্যন্তরীণ চালিকা শক্তিকেই বারবার আমরা উল্লেখ করব। আজকের ক্লাস যারা মিস করবেন তারা কিন্তু আসলে পরবর্তী আলোচনাগুলো বুঝতে আমাদের কষ্ট হবে, এবং আমি অলরেডি প্রায় আমার আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। জাস্ট কয়েকটা ব্যাপারে আমি একটু আলোকপাত করব, তারপর আপনাদের প্রশ্নোত্তরের সেকশনে চলে যাব। এবং আজকে আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে আজকে অন্তত পক্ষে আপনারা না বুঝে এই ক্লাসটা না বুঝে আহ মানে আহ পেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ এটা না বুঝলে আপনি হোমিওপ্যাথির একটি বেসিক প্রিন্সিপাল বুঝলেন না। আমরা কিন্তু এখনো সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা নিয়ে আলোচনা করিনি, হানিম্যান করেননি অর্গাননে, এখনো আমি কেন করতে যাব। ক্রমান্বয়ে আসবে, যখন এই প্রসঙ্গটি আসবে তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু লক্ষ্য করে দেখুন একটা ব্যাপার, হানিম্যান, আমি আগেও বলেছি, হানিম্যান পৃথিবীর সামনে একটি সত্যিকারের প্রকৃত আরোগ্যকারী চিকিৎসা সিস্টেমকে তুলে ধরতে চেয়েছিলেন। সেটা তুলে ধরার জন্য সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার অর্থাৎ আরোগ্যের পদ্ধতি বা তত্ত্বটিকে ব্যাখ্যা করার আগে তিনি আলোচনা করছেন ভাইটাল ফোর্স নিয়ে। দ্যাট মিনস উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট থিওরি টু টু কম্প্রিহেন্ড দ্য হোমিওপ্যাথিক থিওরি অফ সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার। আমরা যদি সত্যিকারের সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার সহ হোমিওপ্যাথির অন্যান্য সমস্ত তত্ত্বগুলোকে অনুধাবন করতে চাই, বুঝতে চাই এবং প্রয়োগ করতে চাই, তাহলে আগে আমাদেরকে এই ভাইটাল ফোর্সের তত্ত্বটাকে বুঝতে হবে। মানুষের মধ্যে এই ভাইটাল ফোর্সের অবস্থিতি, তার এটা এই আজকে আলোচনা করলে হানিম্যান সুস্থ অবস্থায় কি হয়, এরপরে আলোচনা অসুস্থ অবস্থায় কি হয়। সুস্থ অবস্থায় মানুষের ভাইটাল ফোর্সকে আমাদের দেখা শিখতে হবে, শারীরিক শক্তি নয়, তার পিছনে থাকা সমন্বয়কারক শক্তি, অদৃশ্য তালিকা শক্তি যা তাকে জীবিত রেখেছে, আমাদেরকে দেখতে হবে। আমাদেরকে দেখতে হবে অসুস্থ অবস্থায় সেই ভাইটাল ফোর্সের দশা কি হয়, ভাইটাল ফোর্স কোন দশায় থাকলে কি ধরনের অসুস্থতা কিভাবে প্রকাশ পায়। আপনি যদি ডাক্তারি শিখতে চান, আপনি যদি চিকিৎসক হতে চান, আপনি যদি সত্যিকারে হোমিওপ্যাথ হতে চান, এবং রোগ কি, হানিম্যান বলেছেন না রোগ সম্বন্ধে জ্ঞান, রোগ কি সেটা কিন্তু আলোচনা শুরু হয়ে গেল আজকে 9 নম্বর অ্যাফোরিজম থেকে। এটা যদি বুঝতে চান তাহলে আপনাকে এই কনসেপ্টটা নিখুঁতভাবে বুঝতে হবে। রোগী দেখার সাথে সাথে এই চিন্তা আসবে না তার ক্যান্সার হয়েছে, তার লিভার, এটা এই চিন্তা আসবে না। চিন্তা আসবে তার ভাইটাল ফোর্সের এই দশা কেন, তার প্রবলেমটা কি, তার কোন জায়গায় আসলে প্রবলেম, যে কারণে তার ভাইটাল ফোর্স ক্যালসিয়াম সিনথেসিস করতে। আমি ক্যালকেরিয়া কার্ভের একটা রুগী দেখলাম যার শরীরে হয়তো ক্যালসিয়ামের সিনথেসিস হচ্ছে না। কেন হচ্ছে না? তাকে ইচ্ছা রকম খাবার আছে বাসায়, ভালো ভালো ফ্যামিলি, ইচ্ছা রকম ফুড আছে, ডিম খাচ্ছে, দুধ খাচ্ছে,
তারপরেও তার শরীরে ক্যালসিয়ামের সিনথেসিস কেন হচ্ছে না? তার বাবা মার কোন রোগটি বাচ্চার শরীরে প্রভাব বিস্তার করেছে? এবার আমাদের মায়াজমের চিন্তাটা ক্লিয়ার হবে। তো শুধু মায়াজম মায়াজম বললে কিংবা ফিজিওলজির বড় বড় জার্গন বললে তো আসলে রোগীকে বোঝা হয় না ভাই। রোগীকে বুঝতে গেলে তার ভিতরে কি কর্ম প্রক্রিয়া হচ্ছে, কি ঘটনা ঘটছে, তার ভিতরের আভ্যন্তরীণ শক্তি, অদৃশ্য চালিকা শক্তির কোন জায়গাটায় প্রবলেম, এবং সেই প্রবলেমকে সেই অভ্যন্তরীণ চালিকা শক্তি কিভাবে প্রকাশ করছে, কি লক্ষণ সাপেক্ষে, কি ধরনের লক্ষণের মাধ্যমে প্রকাশ করছে, কি ধরনের সমন্বয়ের মাধ্যমে, কি ধরনের রিদমের মাধ্যমে, কি ধরনের ছন্দের মাধ্যমে প্রকাশ করছে, সেটাকে শিখতে হবে আপনাকে। তারপর আপনি চিকিৎসক হতে পারবেন। ওই বাইপাস করা, ওই প্র্যাকটিস অফ মেডিসিনের একটি বই নিয়ে ফ্রিজ চলার সময় এই ওষুধ, পাইলসে এই ওষুধ, এইগুলো দিয়ে ভাই চিকিৎসক হতে পারবেন না। এগুলো দিয়ে হোমিওপ্যাথির বদনামটাই খালি করতে পারবেন। আজকের এই ক্লাসটা যারা সত্যিকারে বুঝবেন না, তারা এই যে আমি যে ফাংশন গুলো বললাম একজন চিকিৎসক হিসেবে আপনাকে যে কাজগুলো করতে হবে, রুগীকে দেখ, মানুষটাকে দেখার সাথে সাথে, হ্যাঁ আপনার সামনে তো একটা ম্যাটেরিয়াল বডি আসলো, কিন্তু আপনি যদি মনে না রাখেন যে তার গুরুত্বপূর্ণ, আসলে এটা মানুষ না, এটা যন্ত্র, এখানে প্রবলেম দেখা দিয়েছে ঠিক আছে, কিন্তু তার ইথিরিয়াল বডি, তার যন্ত্রের পিছনের যে বডি, যেখানে সত্যিকারের মানুষটি অবস্থিত, তার কি প্রবলেম, কেন সে তার ফুল ফোর্সকে কাজে লাগাতে পারছে না, কোথায় প্রতিবন্ধকতা, কোথায় কনফ্লিক্ট, কোথায় বিপত্তি ঘটছে, কোথায় তার এনার্জি লস হচ্ছে। এই প্রশ্নটি যতদিন পর্যন্ত একজন রুগী দেখার সাথে সাথে আপনার মাথার মধ্যে জাগ্রত না হবে, আপনি চিকিৎসক হতে পারবেন না। হোমিওপ্যাথ নয়, অন্য চিকিৎসক, নামধারী চিকিৎসক তো হতেই পারবেন, হচ্ছে না আমাদের এখানে। নাকে পলিপ বলে হাইপারট্রফিক নাসাল টার্মিনেটকে পুড়িয়ে দিচ্ছে আগুন দিয়ে, এসিড দিয়ে। এরাও তো চিকিৎসক নাম করছে, বাড়ি গাড়ি করছে, কিন্তু এরা মানব জাতির ক্ষতিকর একটা ভিলেন, একটা অপরাধী চক্র। আমাদের এই যে কয়েকদিন আগে ধরা পড়লো খুলনা একজনের ওষুধে স্টেরয়েড আছে, অমুক অ্যালোপ্যাথি ব্যবহার করে, ওই ইন্ডিয়ার একটা গবেষণায় বের হলো যে ওই প্যাটেন্ট ম্যাটেন্ট মলম কলমে অ্যালোপ্যাথিক ওষুধ ব্যবহার করা, প্যারাসিটামলের গুরু পাওয়া গেল। আমাদের অনেক চিকিৎসক বুঝে না বুঝে ওই থেরাপিউটিক অ্যাপ্রোচে হোমিওপ্যাথির নাম করে হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করে চিকিৎসা করছে, প্যালিয়েশন দিচ্ছে, সাপ্রেশন করছে। এরা টোটালটা একটা অপরাধী চক্র। আমি আশা করবো আমার যারা স্টুডেন্ট আছেন তারা এই অপরাধী চক্রের হাত থেকে নিষ্কৃতি পেয়ে সত্যিকারের হোমিওপ্যাথ হবে। আর সেই হোমিওপ্যাথ হওয়ার জন্য আপনাকে আজকের ক্লাসটা বুঝতে হবে। পৃথিবীর যে যাই বলুক, যে যত বড় যুক্তি নিয়ে আসুক, জেনে রাখুন ভাইটাল ফোর্স ছাড়া হোমিওপ্যাথি সেটা কারণ নিজস্ব বানানো হোমিওপ্যাথি, এটা হানিম্যানের হোমিওপ্যাথি না। আপনি বলতে পারেন তিনি তো সায়েন্স জানতেন না, ওই সময় তার ভাইটাল ফোর্স সায়েন্স আবিষ্কৃত হয়নি, এটা তো আবিষ্কৃত হয়েছে রিসেন্টলি। এবং আমি এটা একটা বিশাল পণ্ডিত, গ্লোবাল গ্লোবাল স্কলার, তার একটা লেখায় দেখলাম সেদিন যে হানিম্যান তো ওই সময় তো এটা বিজ্ঞানে ছিলই না। হানিম্যান তো টোটালি ফিলোসফিক্যাল আইডিয়া নিয়ে কথা বলছেন। তো আপনি বিজ্ঞান নিয়ে কথা বলবেন কেন? ভাইটাল ফোর্স আপনার ওই ফিলোসফিক্যাল আইডিয়ার মধ্যে রাখতে হবে। তাহলে বলবো যে ভাই পরমাণু বাদ হিসেবের থেকে, প্রথমে তো ওটা ফিলোসফিক্যাল আইডিয়াই ছিল। এরকম আরো 10টা বিজ্ঞান দেখানো সম্ভব যেগুলো শুরুতে ফিলোসফিক্যাল আইডিয়া ছিল, ফিলোসফিতে বাধ্য হয়েছে যৌক্তিক অবতারণা, যে এখানে আজকে বিজ্ঞান নেই কিন্তু আমার যুক্তি বলতেছে ঘটনাটা এইরকম হওয়ার কথা, এটা হচ্ছে ফিলোসফি। এবং যখন এই যুক্তি যখন প্রমাণ করা সম্ভব হয় তখন তা হয় বিজ্ঞান। এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। ফিলোসফি আর বিজ্ঞানে কোনো পার্থক্য নেই, শুধু সময়ের পার্থক্য ছাড়া, ইনস্ট্রুমেন্টের পার্থক্য ছাড়া। তো যাদের মধ্যে এই আইডিয়া নেই তারাই দাবি করতে পারেন যে হানিম্যান ফিলোসফিক্যালি বলেছিলেন, আপনি আজকে এটাকে গুতিয়ে গাতিয়ে বিজ্ঞান বানাচ্ছেন। না, আমি গুতিয়ে গাতিয়ে বিজ্ঞান বানাচ্ছি না। এই ডাইনামিক শব্দ, এবার আসুন বলছি আমি, অদৃশ্য তালিকা শক্তি। কোয়ান্টাম ফিজিক্স কি বলছে? কোয়ান্টাম ফিজিক্স বলছে যে তুমি যে বস্তুর কথা বলছো এগুলো কোনো অস্তিত্বই নেই। অ্যাকচুয়ালি অস্তিত্ব সাব অ্যাটমিক লেভেলে যাওয়ার পর শুধু ফিল্ড। কে বলছে? আইনস্টাইন বলছে, যাকে সবাই গুরু বলে স্বীকার করছে, যার একটা আবিষ্কারের তোরে হিরোশিমা নাগাসাকি সাব হয়ে গিয়েছে। তাকে বাস্তব বলবেন না? সেই রিয়াকশন দেখিয়ে দিয়েছেন তিনি, এই পরমাণু সাব অ্যাটমিক লেভেলে প্রতিক্রিয়া ব্যক্ত করি। কত বড় ধ্বংসকারী শক্তি কোয়ান্টাম। অনেকেই, আমার ইদানিং দেখলাম কেউ কেউ মনে করে কোয়ান্টাম এখন হাইপোথিসিসের পর্যায়ে রয়েছে, যেখানে হিরোশিমা নাগাসাকিতে দুইটা দেশ ধ্বংস হয়ে গেল,
দুটো শহর ধ্বংস হয়ে গেল এবং এখন পর্যন্ত মানুষ বসবাস করতে পারে না। ও আল্লাহর দৃষ্টান্ত দিয়ে দেখুন কোয়ান্টাম কোয়ান্টাম মেকানিক্স হাইপোথিসিস নাকি তারা বুঝতেছে যারা এই এই এত বছর ধরে তেজস্ক্রিয়তায় ভুগছে। তো যাই হোক, যারা বলতেছিলাম আমি ডাইনামিক্স। তো এইবার তাহলে মানুষের যদি তাই হয়, কোয়ান্টাম মেকানিক্সের আদলে যদি আমি বলি, যাদের সমস্ত কিছু যদি ফিল্ড হয়, তাহলে কোন একটা বস্তু, যেগুলোকে আমরা বস্তু বলি, সেখানে কার্য পরিচালনা হয় কিভাবে? সেখানে বলা হচ্ছে সেখানে একটা অদৃশ্য চালিকা শক্তি থাকে। কোয়ান্টাম মেকানিক্স যার নাম দিচ্ছেন বায়োফোটন, একটা অদৃশ্য তরঙ্গ যা একটা সময় পার্টিকলে পরিণত হয়, বায়োফোটন। যা আমাদের এই যে আমি লং টার্ম গবেষণার আমাদের একটা দিয়েছি কয়েকদিন আগে, আপনারা দেখেছেন ক্যাশ আয়োজিত একটা সেমিনারে। আমি আমি একটা আমাদের হোমিওপ্যাথি রিসার্চ ফ্যাকাল্টির একটি গবেষণা, লং টার্ম গবেষণা একটা ঘোষণা দিয়েছি যে হোমিওপ্যাথির সাথে কোয়ান্টাম মেকানিক্স দিয়ে কিভাবে হানিম্যানের সমস্ত থিওরিটাকে এক্সপ্লেন করা সম্ভব, এবং প্র্যাকটিক্যালি সেটাতে এক্সপেরিমেন্টাল অংশ রয়েছে, সবকিছুই রয়েছে। এবং সেই এক্সপেরিমেন্টাল অংশের একটা অংশ হচ্ছে বায়োফোটনকে নির্ধারণ করা, সেটা কিভাবে কাজ করছে। আসলে এটা তো আমাদের লং টার্ম প্রজেক্ট, বাংলাদেশে অত ইনস্ট্রুমেন্টও নেই, শুরু করেছি কবে শেষ হবে জানি না। তবে আপাতত তত্ত্বীয় ভাবে ওই বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছেন সে দৃষ্টিভঙ্গিতেই মনে রাখুন, অ্যাকচুয়ালি সেখানে কাজ করে বায়োফোটন নামের একটা এনার্জি, যা ওয়েভ আকারে থাকে, তরঙ্গ আকারে। তাকে বলছেন অদৃশ্য তালিকা শক্তি। সে সমস্ত কিছুতে সমন্বয় করে, সমস্ত কিছুতে সমন্বয় করে সুন্দরভাবে পরিচালনা করে। এটা কিন্তু আমাদের কথা না, হোমিওপ্যাথির কথা না। এটা কার কথা? এটা কোয়ান্টাম ফিজিক্স এর কথা, কসমিক এনার্জি, রাইট? অ্যাবসলিউটলি। সো এই বায়োফোটন সব জায়গায় আছে। তো সে বিভিন্ন জায়গায় কর্ম প্রক্রিয়া, আমাদের শরীরে এক ধরনের কর্ম প্রক্রিয়া সম্পাদন করছে, এবং সেটা সোর্স শক্তি, অবশ্যই সোর্স। আমরা যখন ঘুমাই, আমরা রিজেনারেটেড হই, সেই কসমিক এনার্জি, সেই সোর্স, সেই ইথেরিয়াল বডি কালেক্ট করে। এগুলো যারা আমার কোর্সে আছেন তাদেরকে একটা সময় হয়তো এই ব্যাপারগুলোতে আলোচনা করব। আমি গত ক্লাসে বলেছি আমাদের ক্লাস নেওয়ার সময় যে ঘুম অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ঘুম একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ ব্যাপার মানুষের, এর ফাংশনও মারাত্মক। তো যাই হোক, এই যে বায়োফোটন, এই বায়োফোটন কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম ফিজিক্সে যেভাবে বলছে, যেভাবে তার বৈশিষ্ট্যকে বর্ণনা করা হচ্ছে হানিম্যান অর্গাননে আজ থেকে 250 বছর আগে, ঠিক সেভাবে ডায়নামিক্সকে বর্ণনা করে গেছে, যার নাম দুটো আলাদা। হানিম্যান তার অসীম ধী শক্তিতে, তার প্রবল জ্ঞান প্রজ্ঞা এবং এবং তার ফিলোসফিক্যাল অ্যাকুরেসি দিয়ে এত আগে গিয়ে পৌঁছেছেন সেই জায়গাটিতে। এটা কি তার অপরাধ? আপনারা শুনলে আশ্চর্য হবেন। আমি আপনাকে কয়েক হাজার আগের বছরের টেক্সট দেখাতে পারি, আমার কাছে রয়েছে, যেখানে যেখানে কোয়ান্টাম ফিজিক্সের বর্ণনা দেওয়া হচ্ছে। কয়েক হাজার বছর, হানিম্যান না, কোয়ান্টাম ফিজিক্সের নিখুঁত বর্ণনা দেওয়া হচ্ছে কয়েক হাজার বছর আগেকার টেক্সটে। কয়েক হাজার বছর আগে যে কোয়ান্টাম ফিজিক্স সম্বন্ধে ধারণা এনেছিল, সে কি কোনো পাপ করেছে, অপরাধ করেছে? তো হানিম্যান যদি 250 বছর আগে সেই কনসেপ্ট ফিলোসফিক্যালি গিয়ে পৌঁছাতে পারে, আপনি তাকে কেন অপরাধ করবেন? কেন তার বিজ্ঞানটাকে ব্যবহার করা যাবে না? তো কাজে এই সব আইডিয়া নট ভ্যালুয়েবল অ্যাট অল, এগুলো হলো ছোট খোরা অজুহাত, এগুলো ত্যাগ করুন। এবং আজকে আমরা ভাইটাল ফোর্স সম্বন্ধে প্রাকৃতিক দৃষ্টান্ত, আমাদের ফিলোসফিক্যাল দৃষ্টান্ত, লজিক্যাল সিস্টেম এবং সাইন্টিফিক দৃষ্টান্ত, এবং সেই সাথে রেফারেন্স আমি উল্লেখ করেছি। আপনারা কিলিয়ান ফটোগ্রাফি দেখতে পারেন, আপনারা ডক্টর ব্লারের গবেষণা দেখতে পারেন, সেখানে আরো অনেক রেফারেন্স পেয়ে যাবেন, সেগুলো দেখতে পারেন। আপনারা বিদল কাছের কিছু কাজ আছে এই ব্যাপারে দেখতে পারেন, বিদল কাছের সায়েন্স অফ হোমিওপ্যাথি, লেভেল অফ হেলথ, এগুলো পড়তে পারেন। কিছু কোয়ান্টাম ফিজিক্স নিয়ে এবং বিদল কাছের কিছু গবেষণা রয়েছে, সেগুলো দেখতে পারেন। আপনারা যদি স্টাডি করতে চান এগুলো করতে পারেন, আপনারা দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি কোন দিক দিয়েই আপনি ভাইটাল ফোর্সকে অস্বীকার করতে পারবেন না। এবং ভাইটাল ফোর্স ছাড়া হোমিওপ্যাথি
ও আপনি অন্য জায়গায় যে অন্য নাম দিয়ে করেন, এই বদমাইশিটা করবেন না কেউ, যে এটা হানিম্যানের হোমিওপ্যাথি, হানিম্যান যা আবিষ্কার করেছেন, হানিম্যান ছাড়াও তো বহু মানুষ বহু চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার করেছেন, সেগুলো গিয়ে করুন, আপনি একটা নাম দিয়ে করতে থাকুন না কেন? হানিম্যানেরটা চুরি করতে আসতে হবে কেন? এর কোনো যৌক্তিকতা নেই। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার আলোচনা। আপনাদের এবার প্রশ্নোত্তরটা খুব গুরুত্বপূর্ণ। আমি বলবো যে আপনাদের যদি এবার কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে ক্ল্যারিটির জন্য, অনুগ্রহ করে আপনারা এবার করতে পারেন। আমি একটু দেখবো যে আপনাদের প্রশ্নোত্তর গুলো কি কি প্রশ্নোত্তর আছে, এবং সেই অনুযায়ী আমি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তরগুলো চেষ্টা করবো উত্তর দিতে। আমি একটু দেখতে পাচ্ছি, সবারটা তো দেখা সম্ভব নয়। আমি স্বাভাবিকভাবে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলোকে দেখতে চাচ্ছি। আমি ও, ফারুক হোসেন বলছেন, ধন্য ধন্য হোমিও ডাইজেস্টের সদস্য হতে পেরে ধন্য, থ্যাংক ইউ। আমারও ভালো লাগলো আপনার এত সুন্দর একটা অ্যাপ্রিসিয়েশন, ধন্যবাদ ফারুক হোসেন। আরদিন আক্তার পপি বলছেন, কত সহজ সাবলীল উপস্থাপনা, নিঃসন্দেহ অসাধারণ। আপনার আপনার কাছে সহজ লেগেছে, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি কঠিন করতে চাই না, কিন্তু এই ব্যাপারগুলো হচ্ছে অনুভূতির ব্যাপার, কম্প্রিহেনশনের ব্যাপার, অ্যাকচুয়ালি ব্যাপারটা কনসেপচুয়াল। এই কারণে যারা আসলে মাথা খাটাতে চান না, যারা একটু কল্পনা, যারা ইমাজিনেশন পাওয়ার নেই, যারা একটু মনের মধ্যে চিন্তা করতে, একটু নিজের ভিতরে ডুব দিতে চান না, তাদের পক্ষে এগুলো বোঝা তাদের কাছে কঠিন মনে হয়। ব্যাপারগুলো কিন্তু আসলে কঠিন নয়। মানে আপনি কল্পনা করবেন, আপনি 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 শুধু মোবাইল দেখলে বলবেন এটা মোবাইল, এটা কালার, রং, এই 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 হলো আপনার চিন্তা শক্তি। And এর সাথে একটু গভীরে, যে আসলে মোবাইলটার পিছনে কি, এটা কিভাবে কাজ করে, এটা তো প্লাস্টিক ছাড়া কিছু না, এটা বা এটা তো একটা মেটাল ছাড়া কিছু না, বা কাঁচ ছাড়া কিছু না, কিছু বালি, কিছু কাজ, এটা কিভাবে এত অদ্ভুত কার্যক্রম করে, এই প্রশ্ন যার না জাগবে সে কোনোদিন সত্যিকারের মোবাইলটা কি জিনিস বুঝতে পারবে, বা এটা কিভাবে ফাংশন করে, তাকে তো এটা বোঝানো সম্ভব না। এইটুকু গভীরতা যার না আসবে, আপনি মাছ ধরবেন, আপনি পায়ের গিরাটা পর্যন্ত পানিতে রাখবেন না, আপনি তো কোনো মাছই ধরতে পারবেন, পোকাও ধরতে পারবেন না। তো কাজে একটু চিন্তা তো করতেই হবে। ব্যাপারটা কঠিন নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি কতটুকু নামতে চান, কোশ্চেন হচ্ছে এটা। তো আপনি নামতে চাইলে পরে আমি যতটুকু যেভাবে উপস্থাপন করছি খুবই সহজ হওয়ার কথা। আমি একবার বলেছিলাম যে অর্গানন সহজ, অনেকেই আপত্তি করেছিলেন। অ্যাকচুয়ালি সহজ তার কাছে, আমি পরে বুঝতে পেরেছি, যে অর্গাননকে বুঝতে চায়। যারা যারা কঠিন বলেছেন তারা আসলে অর্গানন বুঝতেই পারেননি, এই হচ্ছে ব্যাপার। আহ হোমিওপ্যাথিকে পৌঁছে দিতে হবে বাংলার প্রতি ঘরে, সত্যিকার কথা, বিসমিল্লাহ হোমিওসি। ধন্যবাদ হোমিও, আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং এই দায়িত্বটি কিন্তু কাঁধে তুলে নিতে হবে, কাঁধে তুলে নিতে হবে। একা একা আমাদের পক্ষে, কারোর পক্ষেই সম্ভব নয়। তো কাজে এটা সবাই সবাই মিলে করলে ঘরে ঘরেই পৌঁছাবে। আর যদি বলেন যে হোমিও ডাইজেস্ট করতে ঘরে গিয়ে দিয়ে আসবে, তাহলে তা সম্ভব নয়, তাই না? ওকে, ফাইন। প্যারিসে থাকাকালীন জার্মানি, আমেরিকা, হাঙ্গেরি এগুলো দেশ থেকে তার কাছে চিকিৎসা নিতে আসতেন, রাইট? তিনি বছরে 2 লক্ষ প্রাণ বাংলাদেশি টাকায় 2 কোটি টাকা, মাসে 17 লক্ষ টাকা ইনকাম করেছেন। অ্যাবসলিউটলি রাইট, যেটা জীবনের শেষ পর্যায়ে, মানে ও আল্লাহর ইচ্ছা, কিছুদিন বৃদ্ধ অবস্থায় তো তার পক্ষে আর আগের জীবনে স্ট্রেস নেওয়া সম্ভব ছিল না। এই কারণে হয়তো আল্লাহর সিদ্ধান্ত যে বেটা সারা জীবন কষ্ট করছো, এইবার কয়টা দিন চালাবে থাক, এই, আর কিছু না। ধন্যবাদ শাকিল খান সুন্দর একটি ইনফরমেশন দেওয়ার জন্য। মোহাম্মদ মোশাররফ হোসেন, এভাবে অর্গানকে উপভোগ্য করে উপস্থাপন করে ডাক্তার শাহিন মাহমুদ স্যারকে অসংখ্য মোবারক, অসংখ্য মোবারকবাদ। এবং আমি আপনাকে ধন্যবাদ জানাই মোশাররফ হোসেন, আপনার কাছে উপভোগ্য লেগেছে, এটা আমার কাছে সত্যি আমার ইন্সপাইরেশন অ্যাকচুয়ালি। এরপর ডক্টর রিজাল করিম, সোর্স কসমিক এনার্জি, এক্সপ্রেশন ভাইটাল ফোর্স, ম্যানিফেস্টেশন ফিজিওলজি, সাইকোলজি, আউটকাম, ডিজিজ, হেলথ, ম্যানিফেস্টেশন, সিমটমস অ্যান্ড সাইন, সেটার মধ্যে ফিজিওলজি, সাইকোলজি সবই আসবে। আর ভাইটাল ফোর্স দেখা যায় না, কাজে এক্সপ্রেশন বললে ভুল হবে। কাজে এইভাবে তাত্ত্বিক ভাবে গোছাতে আমি আসলে আমি আগ্রহী নই। এইভাবে গোছাতে এটা নিয়ে অনেক আলোচনা চালানো সম্ভব, তাই না? কাজেই এইভাবে এক কথায় বলে দিলে পরে আসলে সুবিধাজনক হয় না। তর্কের অবকাশ থাকে, কথার অবকাশ থাকে, এবং কনফিউজিংও হতে পারে। শাহিন মন্ডল, ধন্যবাদ আপনার প্রচেষ্টাটির জন্য, ধন্যবাদ শাহিন মন্ডল। অনেক সুন্দর আলোচনা স্যার, আল্লাহ আপনাকে নেখায়াত দান করুন। আলহামদুলিল্লাহ, এই যে আপনার সাথে থাকা এবং আমার জন্য
শুভ চিন্তা, শুভ প্রার্থনা, এটাই আমার শক্তি। আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য, শাহিন মন্ডল। লোকমান হাকিম, ভাইটাল ফোর্সের সাথে রোগের কি সম্পর্ক? ভাইটাল ফোর্স আক্রান্ত না হলে কি শরীর রোগে আক্রান্ত হতে পারে? এটা আমাদের সামনের ক্লাসের আলোচনা। সামনে অবশ্যই আগামী ক্লাসটা মিস করবেন না। আমাদের এই এই সামনের ক্লাসে এই ব্যাপারে আমরা ইনশাল্লাহ, এই যে আজকে কি বললাম, আজকে সুস্থ অবস্থায় ভাইটাল ফোর্স, সামনের ক্লাসেই হবে অসুস্থ অবস্থায় ভাইটাল ফোর্সের কার্যক্রম। তো আমরা যেহেতু হানিম্যানের কথা থেকে জানবো, কাজে আজকে আমি এই ব্যাপারে মন্তব্য করব না। আগামী ক্লাসে আমরা হানিম্যানের কথা থেকে জেনে নেব যে অসুস্থ অবস্থায় ভাইটাল ফোর্স কি করে। সারিয়া বিনতে মাহফুজ, সবাই দেখি এখন হোমিওপ্যাথিকে আধুনিকায়ন করতে চায়। এ বিষয়ে আপনার মতামতটা যদি বলতেন। এটা বলতে গেলে তো বহু কথা। কয়েকদিন আগে একটা সেমিনারে একজন ব্যক্তি মন্তব্য করলেন যে 100 বছর আগে হানিম্যানের নীতি ধারণ করে থাকার কোনো যুক্তি আছে? আমরা এবার ট্যাবলেট বানাবো, ট্যাবলেট বানিয়ে তারপরে সেটাকে অ্যালোপ্যাথির মতো করে ট্যাবলেট বানিয়ে বাজারজাত করবো। এইভাবে তারা আধুনিকায়ন করবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি ট্যাবলেট বানাবেন, ঠিক আছে, কার অনুকরণ করছেন? অ্যালোপ্যাথির? হ্যাঁ, অ্যালোপ্যাথি কি হোমিওপ্যাথির চাইতে প্রাচীন না নতুন? কতক্ষণ চিন্তা করে বললো যে হ্যাঁ, এটা তো হানিম্যান অ্যালোপ্যাথির কথা বলেছেন, কাজে অ্যালোপ্যাথি তো প্রাচীন। অ্যাকচুয়ালি 2000 থেকে 2200 বছরের প্রাচীন হচ্ছে অ্যালোপ্যাথি। তা আমি বললাম যে আপনি তাহলে অ্যালোপ্যাথিকে অনুকরণ করবেন, প্রাচীন আরেকটা, হোমিওপ্যাথির চাইতেও বহু প্রাচীন, তাকে অনুকরণ করে আপনি মডেল হবেন, মডার্ন হবেন। আপনার এটা কোন ধরনের চিন্তা? এই হচ্ছে আমাদের বর্তমান সময়ের আধুনিকায়ন। এটা নিয়ে বললে তো আসলে বহু কথা। আমি একটা আর্টিকেল রেডি করা আছে, আমি পাঠিয়ে দেব, পরে এক সময় হয়তো আপনারা পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি হ্যানিম্যানের নীতি কোন বিজ্ঞান কখনোই পুরাতন, বয়সের আন্দাজে পুরাতন। যদি তা পুরাতন হয় তাহলে আপনাকে নিউটন ও হোমিওপ্যাথির বহু আগে আবিষ্কার হয়ে যেত। এই নীতিকে বাদ দিন, আপনার যেখানে মাধ্যাকর্ষণ শক্তি আছে সেখান থেকে দূরে চলে যান, পারবেন? পারবেন না। তো বিজ্ঞান, মূলনীতি, প্রিন্সিপালস, ইউনিভার্সাল ল, তো ঠিক আছে, আপনি মানুষের মধ্যে এই ভাইটাল ফোর্সের উপস্থিতি, এটা মানুষের আদিক থেকে, শুরুর থেকে। তো আপনি যদি মডার্ন করতে চান, আগে আপনার মধ্যে থেকে ভাইটাল ফোর্স দূর করেন। এটা তো বহু পুরানো, এটা আপনি কেন রাখবেন? তো আধুনিকায়ন অন্যকে নকল করে হয় না। হোমিওপ্যাথি নিজে যথেষ্ট মডার্ন। আপনি যদি চিকিৎসা করেন, মানুষকে আরোগ্য করতে পারবেন। মানুষ এসে আপনার পায়ে ধরে বসে থাকবে, বাবা তুমি কিভাবে আরোগ্য করলে আমাদের শেখাও, সেটা যে প্যাথিরই হোক না কেন। আপনি ক্যান্সার আরোগ্য করেন 10টা, পেপার পাবলিশ করেন, বিশ্ব হুমকি খেয়ে পড়বে যে তুমি কিভাবে কি দিয়ে এই মানুষকে এই 10টা কেসকে ভালো করছো, আমাকে শেখাও। ওটা মডার্ন, ওইটা মডার্ন। ওই ময়ূর পুচ্ছধারী কাক আরেকজনের নকল করে আমার পাবলিককে খাওয়াবো, এই ধরনের আধুনিকায়ন হোমিওপ্যাথির জন্য ক্ষতিকর। ওকে, সারিয়া বিনতে মাহফুজ, সংক্ষেপে এটুকুই বলতে পারি আপাতত। আমার মতামত আমি লিখে দিব, এটা আর্টিকেল আকারে লিখে দিব, একটু অপেক্ষা করুন। ডক্টর রেজাউল করিম তালুকদার, ইমপ্লিসিট বিষয় অর্ডার বিষয়টি কি দীর্ঘ আলোচনা। আর ডেভিড বোম কোয়ান্টাম মেকানিক্সের কিছু ব্যাপারকে সুস্পষ্ট করার জন্য একটি উচ্চতর তথ্য দেন, এবং এটা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়। প্রথমে এটাকে গোপন করার চেষ্টা করা হয়, পরবর্তীতে যখন দেখলো যে কোয়ান্টাম মেকানিক্সকে অ্যাকচুয়ালি ডেভিড বোমের আলোচনা ছাড়া, ডেভিড বোমের তত্ত্ব ছাড়া এক্সপ্লেন করা সম্ভব নয়, ইদানিং তাকে সেই ব্যাপারটি মেনে নেওয়া হচ্ছে। তো সেটা পড়তে গেলে আপনাকে একটু পড়তে হবে, এবং কোনো একটা সময় পেলে আমি পরবর্তীতে আমাদের গবেষণার এটা একটা অংশ বা সামনে হয়তো আর্টিকেল হিসেবে আমি প্রকাশ করব। কিন্তু আপাতত আজকের আলোচনায় দীর্ঘ আলোচনা শুরু করা সম্ভব নয়। বা কিছু কিছু আলোচনা আমি অবশ্য অতীতের ক্লাসে করেছি, সেগুলো দেখুন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। ডক্টর রওশন লায়লা বলছেন, স্যার আমি ঠিক এভাবেই মনে করি, জ্ঞান ভিত্তিক ও গবেষণামূলক এমন আলোচনা হোমিওপ্যাথি অনুশীলনকারীদের জন্য অত্যন্ত মূল্যবান। অর্গাননের মূল দর্শন ও নীতিকে সঠিকভাবে উপলব্ধি করাই একজন প্রকৃত হোমিওপ্যাথের প্রথম পদক্ষেপ। অ্যাবসলিউটলি, আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন কথাটি, এবং আমি 100% আপনার এই কথার সাথে একমত। ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য। শরীফ রেজা বলছেন, ভাইটাল প্রিন্সিপাল আর আত্মা কি একই জিনিস? ইজ হিউম্যান বডি অনলি ইনস্ট্রুমেন্ট? ইফ ইফ ইয়েস, দেন মাইন্ড, ভাইটাল ফোর্স আর আত্মা বা ভাইটাল প্রিন্সিপাল আর আত্মা এক জিনিস, এটা কিন্তু হানিম্যান বলছেন না।
হানিম্যান বলছেন এটা একটা শক্তি যা আত্মার মতো, আত্মা থেকে উচ্চারিত। আমি পার্সোনালি মনে করি আত্মা থেকে উচ্চারিত শক্তি। যদি আত্মার অস্তিত্ব যারা স্বীকার করেন তাদের বেলায় বলতে হবে আমাকে এই কথাটা, যে এটা আত্মা থেকে উচ্চারিত শক্তি। এটা আত্মা সরাসরি বলবো কিভাবে? দেখেন আল্লাহ কোরআনে বলছেন যে তোমার যদি জিজ্ঞাসা করা হয় আত্মা কি, তুমি বলো এটা হুকুম, এটা একটা প্রিন্সিপাল। ঠিক আছে, কিন্তু প্রিন্সিপালস এর তো অনেক ধরন আছে। সমগ্র বিশ্ব জুড়ে যে প্রিন্সিপাল বিদ্যমান আত্মার মতো, হাইনম্যান বলছেন, কিন্তু সরাসরি আত্মা বলবো আমি তার কি ডকুমেন্টস এর ভিত্তিতে বলবো? তো যাই হোক, ইজ হিউম্যান বডি অনলি ইনস্ট্রুমেন্ট, সবাই তো তাই মনে করে, বিশেষ করে যারা প্রজ্ঞাবান এবং বিশেষ করে হানিম্যান একদম স্রেফ ইনস্ট্রুমেন্টই মনে করে। ইভেন মনও অ্যাকচুয়ালি, মন হচ্ছে দ্য অ্যাক্টিভিটি অফ ব্রেইন। মন আমাদের একটা অঙ্গ, হানিম্যান বলছেন। ইমোশন, আবেগও আমাদের একটা অঙ্গ। অর্থাৎ এটা যে ঠিক বস্তুগত অংশ তা নয়, অবস্তুগত ইথেরিয়াল বডির সাথে সম্পর্কিত। এবং একই সাথে এটা আমি কিন্তু আমার ফিলোসফির বইতে, আমার যে হোমিওপ্যাথি দার্শনিক ভিত্তি বই, সেখানে এটা একদম চিত্রায়িত করে এঁকে দিয়েছি। এবং সেটা বহু জায়গায় বহু টেক্সট, বিদুল কাছের টেক্সট, আরো বহু টেক্সট পড়ার পর আমি নিশ্চিত হয়েছি যে আমি যদিও আমার ফিলোসফি তুলে ধরেছি, মানে আমার দৃষ্টিকোণটা তুলে ধরেছি, কিন্তু অ্যাকচুয়ালি যারা হোমিওপ্যাথিকে বুঝতে পারেন তারা প্রত্যেকে এটাই মনে করেন। মন একটা নিরপেক্ষ ক্ষেত্র, যা একই সাথে আমাদের ইনস্ট্রুমেন্টাল, এটা হচ্ছে একটা সংযোজন, একটা সেতু, যেটা আমাদের ইনস্ট্রুমেন্ট, আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের ব্রেন এর সাথে যুক্ত, অপরদিকে আমাদের ইথেরিয়াল বডির সাথে যুক্ত, নিরপেক্ষ ক্ষেত্র। এই দুটোকে বাদ দিলে মন কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই দুটোকে বাদ দিলে আমাদের ইথেরিয়াল বডি, আমাদের চেতনা, এবং অপরদিকে আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের শরীর, এই দুটোকে যদি বিচ্ছিন্ন করা হয় মন কিছুই করতে পারবে না, একটা সাদা ক্ষেত্র। মনকে সবসময় ডিপেন্ড করতে হয় কারোর উপর, সিদ্ধান্ত নেওয়া, প্রক্রিয়া করা, এই সমস্ত কিছু করতে। কাজেই এটাকে আপনি পুরোপুরি বস্তু থেকে বিচ্ছিন্ন বলতে পারবেন না, আবার ইথেরিয়াল থেকেও বিচ্ছিন্ন বলতে পারবেন না। এটা একটা ক্ষেত্র, একটা জায়গা। কিন্তু শরীর, এটা সরাসরি যন্ত্র। এটা, এটাকে যন্ত্র ছাড়া কিছু বলার অবস্থান নেই। ধন্যবাদ শরীফ রেজা, আসলে এগুলো সংক্ষিপ্ত আলোচনার বিষয় নয়। ভাইটাল ফোর্সের ব্যাপারটি নিয়ে কথা হচ্ছে, কাজেই প্রশ্ন আসবে, এগুলো স্বাভাবিক। আমি খুব সংক্ষেপে আমার ধারণা, মানে আমার কনসেপ্টটি আমি আপনাকে বললাম, কিন্তু যদি বিস্তারিত জানতে চান আপনাকে স্টাডি করতে হবে। এবং আমারও একটা রাইটিং বই আছে, হোমিওপ্যাথির দার্শনিক ভিত্তি, সেটা পড়তে পারেন, হয়তো অনেকভাবে হেল্প হতে পারে। মির্জা সাব্বির আহমেদ বলছে, তাহলে কি যান্ত্রিক শরীর আক্রান্ত হয় না, আমাদের ভাইটাল ফোর্স আক্রান্ত হয়? ব্যাপারটা কি এমন? কেন এমন হবে? যান্ত্রিক শরীর কি আক্রান্ত হচ্ছে না? আপনি যদি কোনো একটা জায়গায় আঘাত পান, সেখানে কি হাড় ভেঙে যায় না? আপনার কি কোনো জায়গায় পুড়ে গেলে কি পুড়ে যায় না? যদি আপনি রোগের কথা ভাবেন, তাহলে তা অবশ্যই, হানিম্যান বলছেন যে এই বাইরের থেকে প্রাপ্ত আঘাত আদির থেকে বা এইগুলোর থেকে রোগ সৃষ্টি হয় না, রোগ সৃষ্টি হয় ভিতর থেকে, সেখানে ভাইটাল ফোর্সই আক্রান্ত হয়। কিন্তু তার মানে এই না যে আমাদের শরীর আক্রান্ত হতে পারবে না, শরীর তো আক্রান্ত হতে পারবে। কিন্তু সত্যিকার অর্থে রোগের উৎপত্তি ভিতর থেকে হয়। আমাদের খুব, মানে ভাইটাল ফোর্সের বিশৃঙ্খলা, যেগুলো আপনাদের আসবে তো আলোচনায়, আগামীতে অর্গানের আলোচনায় আসবে। আমি নিজের থেকে আগ বাড়িয়ে কেন বলবো? হানিম্যান এত সুন্দর করে বলেছেন, সেগুলোই আমরা পরবর্তীতে উপস্থাপন করব যতটুকু সম্ভব, একদম হানিম্যানের ভাষায়। আমি আমার ধারণা কেন আপনাদেরকে বলবো, আপনারা সেগুলো শিখবেনই বা কেন? আমি ব্যক্তিগতভাবে, আমার ধারণা আপনাদের জন্য প্রযোজ্য নয়। ব্যক্তিগত আমার ধারণা আমি কাউকেই গ্রহণ করতে বলি না। এবং আমি আরো আমার কোনো ব্যক্তিগত ধারণাকে আপনারা যদি সমালোচনা করেন, প্রোটেস্ট করেন, ডাউট করেন, আই উইল বি হ্যাপি অ্যাকচুয়ালি, আমি খুশি হব। কিন্তু হানিম্যানের কথা, আমরা সেটাকে বোঝার চেষ্টা করব, আমার কথা না। কাজেই এগুলো নিয়ে সামনে আলোচনা আসছে, আপনাদের উপস্থিত হতে হবে। আজকে একদিনে সব জানতে পারবেন না। আপনাদের এই 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 সপ্তাহে সপ্তাহে যে আমাদের অর্গানের লাইভটি হবে, সেখানে আসতে হবে, আপনাদের কমিউনিটিতে এটা ছড়াতে হবে, কমিউনিটিতে এটা নিয়ে আলোচনা করতে হবে। তারপর আপনি বলতে পারবেন যে না, এই ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো বা ঠিক আছে। তো ধন্যবাদ মির্জা সাব্বির আহমেদ। আমরা ইনশাল্লাহ এইগুলোর ব্যাপারে
বিস্তারিত আলোচনায় যাবো, আপনার ওই সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরের দরকার নেই। আমরা একদম সময় নিয়ে ব্যাপারটি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। রোমান আরো, এবং শুধু তাই নয়, ভাইটাল ফোর্সের সাইন্টিফিক এক্সপ্লেনেশনও দেবো আমি তখন। কিভাবে ভাইটাল ফোর্সের আনিম্যান যে বর্ণনা দিলেন সেটা সাইন্টিফিক্যালি কিভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে, বিস্তারিত যাবো। তো কাজেই এত সংক্ষিপ্ত আলোচনায় বিচ্ছিন্ন ধারণা তৈরি করার দরকার নেই। রোমানা রোমা বলছেন, সাল ভাইটাল ফোর্সকে তো শরীরকে পরিচালনা করে, শরীর মনে ভারসাম্য বজায় রাখে। মৃত্যুর সময় ভাইটাল ফোর্স কিভাবে কাজ করে? মৃত্যুর সময় ভাইটাল ফোর্স কিভাবে কাজ করে এটা কিভাবে বলবো? সবকিছু কি আর আমি জানি? হানিম্যান বলছেন, আমাদের মধ্যে যে পরিচালনা, অদৃশ্য পরিচালনাকারী এই শক্তিটা, সেটা যদি কোনো কারণে তার কাজ না করতে পারে, না থাকে, আপনাকে একটা উদাহরণ দিতে পারি আমি। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন, মানুষের মধ্যে জীবন আর মৃত্যু খুব একসাথেই চলতে থাকে। আমরা আমাদের, ধরেন একটা অঙ্গ কোনো কারণে একটু শক্তি কম পাচ্ছে, তার ফাংশন কম হবে, কার্যক্ষমতা কমবে। তারপর ধরেন একটু আঘাত পেলো, সেখানে আরো ডিসফাংশন হবে, পচন ধরলো, আরো ডিসফাংশন, এবং পচনটা ঠিক হলো না, নেক্রোসিস হয়ে গেল, সেখানে পোকা ধরবে, অর্থাৎ একটা মৃত শরীরে যে পোকাগুলো সেগুলো দেখা দেবে। অর্থাৎ আমি বেঁচে থাকতে থাকতেও আমার একটা অংশ যেখানে ভাইটাল ফোর্স তার কার্যক্রম পরিচালনা করতে পারছে না, সেখানে মারা যাচ্ছে। এটাকে সেল ডেথ বলে, নেক্রোসিস বলে, অ্যাপোপ্টোসিস বলে, তাই না, ওই আমাদের প্যাথোলজির ভাষায়। তো তো অ্যাকচুয়ালি ভাইটাল ফোর্সটা যেখানে নেই, যে হারে নেই, সেই হারে মৃত্যু এসে উপস্থিত হয়। এতটুকু আমি বুঝতে পেরেছি, কিন্তু এর বেশি আর কি বুঝতে চাচ্ছেন, বা আরো কিছু কি কি বোঝার আছে, সেগুলো হয়তো আগামী অ্যাফোরিজম গুলো পড়ার পর আমাদের কাছে আরো সুস্পষ্ট হবে। ধন্যবাদ রোমানা, রোমা, ধন্যবাদ। ইন্টেলিজেন্ট কোশ্চেন। হোমিওপ্যাথি, শহীদ করি, তিনি বলছেন, জ্ঞান ভিত্তিক ও গবেষণামূলক আলোচনা সবসময়ই মূল্যবান। আশা করি এই আয়োজন হোমিওপ্যাথি নিয়ে গঠনমূলক ও যুক্তিসঙ্গত চিন্তার ক্ষেত্রকে আরো সমৃদ্ধ করবে। শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং এবং আশা করি আল্লাহ যদি রহম করে ইনশাল্লাহ এর মাধ্যমে এর ব্যাপারটিকে আপনারা ছড়িয়ে দেবেন। অ্যাকচুয়ালি সমাজে এর চর্চার প্রয়োজন, তাই না? আমি একা করলে তো আর লাভ নেই, আমাদের সবারই করতে হবে। তো কাজেই আমার প্রত্যাশা থাকবে আপনাদের মাধ্যমে, আপনাদের হাত ধরেই আসলে এর বিস্তারটি ঘটবে। এই সত্যিকারের সুস্থ গঠনমূলক চর্চা, এই হাবড়ি জাবড়ি চর্চা বাদ দিয়ে, কাদা ছড়াছড়ি নোংরামি বাদ দিয়ে, সত্যিকারের যা করলে আমাদের কমিউনিটির উন্নতি হবে, সেই কাজে আমরা প্রত্যেকেই আমাদের অবদান রাখবো, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। শহীদ ফরিদ। এম এ ওয়াদুদ, হোমিওপ্যাথি ক্লিনিক, তিনি বলছেন, ভাইটাল ফোর্স ইজ এ স্পিরিচুয়াল ফোর্স that comes from greatest source, and this reflects sound body and sound mind, and this express the abnormality of human body through sensation and function। ঠিক আছে, কথা ঠিক আছে। অ্যাকচুয়ালি খালি যে অ্যাবনর্মালিটি এক্সপ্রেস করে তা না, নর্মালিটিও এক্সপ্রেস করে, দুইটাই। এটা যদি ঠিক মতো চলে, নর্মালিটি ফিলিং এন্ড ফাংশনের ক্ষেত্রে, আর যদি এটা ঠিক মতো না চলতে পারে, তাহলে এটা অ্যাবনর্মালিটি, তার তার অস্বাভাবিকতার বহিঃপ্রকাশ ঘটায়। ধন্যবাদ। এম এ ওয়াদুদ, হোমিওপ্যাথি ক্লিনিক, আমার কথা ঠিক আছে, ফাইন। দেওয়ান হাসনাত বলছেন, সবাই রিয়েল হোমিওপ্যাথি করে, আপনার চিন্তার সাথে কারো কোনো মিল নেই। তাহলে তাদের রিয়েল হোমিওপ্যাথি কি? তাদের রিয়েল হোমিওপ্যাথি স্বঘোষিত হোমিওপ্যাথি। ভাই, হোমিওপ্যাথি তারা ঘোষণা দিচ্ছে যে হোমিওপ্যাথি সঠিক নয়, এই কথাটি, রিয়েল হোমিওপ্যাথি শব্দ নিয়ে আমার বিরাট আপত্তি আছে। এবং আমি বলবো হোমিওপ্যাথির অথরিটিদেরকে, হানিম্যানের এত বড় অসম্মানকে অন্তপক্ষে এই ভিডিওর অংশটুকু কাট করে আপনি পাবলিশ করবেন। হানিম্যানের এত বড় অসম্মানকে সবাই কিভাবে মেনে নেয়? রিয়েল হোমিওপ্যাথি, তার মানে হানিম্যান যে হোমিওপ্যাথি দিয়েছিলেন সেটা রিয়েল নয়, অপকৃত হোমিওপ্যাথি। আজকে এই রিয়েল সাহেবদের কাছ থেকে হানিম্যানকে তাহলে অর্গানন শিখতে হবে। তারা তো অর্গাননের বাইরে যে কাজ করছে, ওষুধের সংখ্যা পরিবর্তন করেছে, প্রয়োগ পদ্ধতি পরিবর্তন করেছে। হানিম্যান যেখানে বলছেন যে তোমরা লক্ষণ এবং সিমটমস, চিহ্ন ছাড়া কিছু বিবেচনা করবে না, সেখানে বিবেচনা পদ্ধতি আলাদা হয়ে গিয়েছে, বহু কিছুই আলাদা তাদের।
তাদের নিজস্ব কোনো অর্গানন নেই, কোনো গবেষণাপত্র নেই তারা না পয়সার, এই কথাকে ভুল ব্যাখ্যা করে গবেষণার নামে অযথা একটা আর্টিকেল থেকে একটা তথ্য নিয়ে বানিয়ে ছানিয়ে একটা কিছু করে সমাজের মধ্যে তারা কুকর্ম করে বেড়াচ্ছে। কুকর্ম করে অনেকেই করুক, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে হানিম্যানকে অসম্মান করে কেন? হানিম্যানের হোমিওপ্যাথিকে রিয়েল নয় এই ঘোষণা দেওয়ার মতো বুকের পাটা তাদের কিভাবে আসে বাংলাদেশে আমাদের মতো হোমিওপ্যাথের কারণে এটা করতে পারে? রিয়েল হোমিওপ্যাথি, হানিম্যানটা রিয়েল নয়, আনরিয়েল হোমিওপ্যাথি, আনঅথেন্টিক হোমিওপ্যাথি, যে সারা জীবন গবেষণা করে অর্গানন গ্রন্থের মধ্যে বিজ্ঞানকে উপস্থাপন করে গেল যা আজকে কোয়ান্টাম ফিজিক্সের সাথে মিলে, সেটা হোমিওপ্যাথি নয়। 2 দিনের 2 দিনের বৈরাগী সে আজকে এসে বলছে রিয়েল হোমিওপ্যাথি চারটা, হানিম্যানেরটা রিয়েল হোমিওপ্যাথি নয়, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি রিয়েল হোমিওপ্যাথি নয়। এটা করলো কিভাবে? আর আপনারা সেটা সহ্য করেন কিভাবে? করেন কারণ হচ্ছে হানিম্যানকে আপনারা মূল্যায়ন করতে শেখেননি। হানিম্যানের মূল্যটা বোঝার বোঝার ক্ষমতা আমরা হোমিওপ্যাথি খালি হয়েছি, আর কিচ্ছু হইনি। নামে ধান্দা করার জন্য, 2টা পয়সা কামাই করে খাওয়ার জন্য। হোমিওপ্যাথির প্রতি বিন্দু মাত্র ভালোবাসা নেই। এই কারণে এই কারণে এগুলো করতে পারে। আমার গবেষণাপত্র আছে এই ব্যাপারে, এখন পাবলিশ করছি না কারণ এগুলো আমার কাজ না। যাই হোক, হয়তো আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, রেগে গিয়েছি, এটা রাগার কথা। হানিম্যান হলেও রাগ আছে, কাজে আমি রাগাইছি, এটা আমি মনে করি না যে আমি ভুল ভুল অ্যাপ্রোচ, ভুল কিছু করেছি। ওকে, তো বুঝতে পেরেছেন জওয়ান হাসনাত তারা কিসের রিয়েল হোমিওপ্যাথি করে সেটা আমি আসলে জানি না। আমি ওই রিয়েল হোমিওপ্যাথি, এই বন্ড রিয়েল হোমিওপ্যাথি কিন্তু আমি চিনি না। শ্যামল মাংসান, দেহ মন আত্মাকে জীবন শক্তি কিভাবে কাউকে প্রভাবিত করে স্যার বুঝিয়ে দেয়, এটা তো বিরাট আলোচনা। আমরা তো অর্গানন শুরু করেছি মাত্র। একটা সময় অবশ্যই যারা নিয়মিত ক্লাস করবেন তাদের সামনে এই আলোচনাটা করা যাবে, কিন্তু এখনো সেই সময় এখনো হয়নি। আর তাছাড়া আমাকে আলোচনা করতে হবে তাও না ব্যাপারটা। এই যে আমাদের যে এখন আমরা ভাইটাল ফোর্সের 18 নম্বর অ্যাফোরিজম পর্যন্ত ভাইটাল ফোর্স নিয়ে খুব গভীর আলোচনা, এই 9টি কাজ যদি আপনারা সবাই করেন, আপনারা এর সম্পর্কগুলো এই আলোচনার মাধ্যমে আপনি নিজে এক্সপ্লেন করতে পারবেন। আমি প্রত্যাশা করবো যে আপনি একদিন এক্সপ্লেন করে একটা লাইভ বা ভিডিও প্রকাশ করবেন। এটা আমি এটা আমি প্রত্যাশা করবো, ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, অলরেডি 1.5 ঘন্টার মতো প্রায় হয়ে গিয়েছে। আমি এখন আর প্রশ্ন নিতে চাচ্ছি না। আহ রোগ কি দেহে থাকে নাকি ভাইটাল ফোর্সে, এই প্রশ্ন যদি আপনি সরাসরি করেন, সত্যিকারে করে থাকেন, তাহলে এর দুটো সম্ভাবনা হয়, আজকে আপনি আমার লাইভটি দেখেননি অথবা কিছুই বুঝেননি। অনুগ্রহ করে আবার আপনি এই পুরো লাইভটি দেখবেন। হ্যাঁ, জুয়েল সরকার লিচু, আপনার এই প্রশ্ন মিন করে এটা, আমি আপনাকে ছোট করার জন্য বলছি না, এই প্রশ্নটা মিন করে এটা যে আপনি হয় আমার লাইভটা দেখেননি অথবা কিছু বুঝতে পারেনি, আমি আপনাকে বোঝাতে ব্যর্থ হয়েছি অ্যাকচুয়ালি। আপনি আরেকবার একটু দেখুন, তারপরেও যদি প্রবলেম থাকে আমাদের ভাইটাল ফোর্স নিয়ে আরো আলোচনা হবে, তখন ইনশাল্লাহ আমরা সেগুলো তখন আর সেখানে আলোচনাও করবো, সমস্যা নেই। আব্দুল হালিম রিপন বলছেন রু আত্মা প্রাণ শক্তি ভাইটাল প্রিন্সিপাল কি একই? আপনাকেও একই কথাই বলবো, আপনি আর হয় লাইভটি দেখেননি অথবা আমার লাইভের কথাগুলো বুঝতে পারেননি। আরেকবার একটু দেখুন, আশা করি পরিষ্কার হয়ে যাবে। আমি কিন্তু এই একদম স্পেসিফিক্যালি এই বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে আজকে, যে আত্মা, প্রাণশক্তি, ভাইটাল ফোর্স, একদম টোটালটার মধ্যে এই বিষয়গুলো একদম খুব স্ক্রুটিনাইজলি তুলে ধরা হয়েছে, কাজে আপনাকে কিন্তু একটু দেখতে হবে, মনোযোগ দিতে হবে। আসলে এই যে আমি একটু আগে বলেছি, আপনি মোবাইলটা দেখলেন, ও কালো রঙের মোবাইল, কভার আছে, কাজ আছে, চিন্তা যদি আপনার এই এই পর্যন্ত হয়, তাহলে এই মোবাইল যে আসলে গুরুত্বপূর্ণ, কিভাবে একটা আশ্চর্য কাজ করে তা বুঝতে পারবেন না। বুঝতে গেলে আপনাকে প্রশ্ন থাকতে হবে, আরে বাবা এখানে তো আছে প্লাস্টিক, এখানে আছে কাঁচ, আর এখানে আছে কিছু ধাতু, এই কয়টা জিনিস, এই অদ্ভুত ঘটনাটি কিভাবে ঘটায় যে আমি এখানে ফোন করবো, আরেক জায়গায় শুনবে, কথা বলবো, ভিডিও দেখবো, ছবি দেখবো, টাইপ করবো, লেখা হবে, আরেকজন বুঝতে পারবে, এই ঘটনা কিভাবে, এই প্রশ্নটা আপনাকে জাগতে হবে। প্রশ্ন করেছেন কিন্তু আলোচনা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, কাজেই একটু মাথাটা খাটান, আলোচনাগুলোকে বোঝার চেষ্টা করুন। ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল হালিম রিপন। সুপারফিশিয়াল চিন্তা দিয়ে হবে ব্যক্তিকে বোঝা সম্ভব নয়।
আকবর হোসেন বলছেন ঠিক আছে, আজকে আর নতুন কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আহ আমি বলবো যত বেশি সম্ভব মানুষের কাছে এটা ছড়িয়ে দিন, সবাই সাথে থাকুন এবং গঠনমূলক ভাবে আমরা এই শুদ্ধ বৈজ্ঞানিক সায়েন্টিফিক হোমিওপ্যাথির চর্চা সর্বত্র বিস্তার করব, এটা আমাদের প্রতিজ্ঞা অঙ্গীকার হোক। এই প্রত্যাশায় আজকে আমরা আহ আমাদের আলোচনা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আগামী ক্লাসে অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা রাখি। অ্যাকচুয়ালি আমাদের আমাদের কোর্সে তো এটা বাধ্যতামূলক ক্লাস। এছাড়াও যারা আছেন উপস্থিত থাকবেন, সবার মধ্যে ছড়িয়ে দেবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো, এবং আপনাদের সবার সুস্থতা সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আমার আলোচনা এখানে আমি সমাপ্তি ঘোষণা করছি। মঙ্গলবারে আমাদের বিশেষ যে ক্লাসটি আছে, যেটা লাইভ নয়, আমাদের কোর্সের যে ক্লাসটি আছে, যেটা আমরা পরবর্তীতে বাইরে সবাইকে দিচ্ছি দেখার জন্য, কেস প্রেজেন্টেশন, সেই ক্লাসে অবশ্যই সবাই উপস্থিত থাকবেন সেই প্রত্যাশা রেখে আমার আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।